ধন্যবাদ। আমরা অনেক কিছু শিখলাম ওনার কাছ থেকে, সেলফ কনফিডেন্স, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, এবং সেখান থেকে কিভাবে আমরা ছাত্রছাত্রীদের অ্যাপ্রোচ করব, কিভাবে অ্যাসেস করব, এবং ওদেরকে কিভাবে শেখাবো যে ওদের নিজেদের ভিতরকার যে আত্মপ্রত্যয় সেটাকে কি করে বাড়িয়ে তারা পড়াশুনো এবং ইন্টারপার্সোনাল স্কিলকে ডেভেলপ করতে পারে। ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী বক্তা ডক্টর জয়রঞ্জন রাম, উনি চলে এসেছেন আমাদের মধ্যে। ডক্টর জয়রঞ্জন রাম একজন অত্যন্ত বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, আমরা সবাই জানি ওনার কথা। আমাদের কলেজের সঙ্গে ওনার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যার জন্য উনি এর আগেও কয়েকবার এসেছেন আমাদের কলেজে। তাই ডক্টর শান্তনু বসু যখন ফোন করেছিলেন, এবং এত অল্প সময়ে উনি রাজি হয়েছেন, গত সপ্তাহে ফোন করেছেন এবং এরকম একটা গুরুতর বিষয়ে উনি একবারই হ্যাঁ বলে দিয়েছেন, এটা আমাদের কল্পনারই বাইরে। তো আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওনার কাছে, উনি এসেছেন আমাদের মধ্যে। আমি অনুরোধ করব আমাদের অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ ডক্টর মৌসুমী চ্যাটার্জি খুব ছোট একটি উপহার ওনাকে দিয়ে আমাদের মধ্যে বরণ করে নেবেন। আমরা ডক্টর রামের বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটু ওনার বিষয়টা নিশ্চয়ই জানেন সবাই, তবু আরেকবার বলিনি। ওনার বিষয় হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট অফ ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড নেগোসিয়েশন স্ট্র্যাটেজিস। এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কথাটা আমরা ইদানিং শুনছি অনেক বেশি। আমরা কনফ্লিক্ট নিয়ে তো আমাদের যেখানে আমরা তাকাই, সকালবেলার খবরের কাগজ থেকে আমাদের দৈনন্দিন যে অভিজ্ঞতা, প্রত্যেকটির মধ্যেই এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে প্রকৃতপক্ষে বলা যেতে পারে যে একটা সংঘাত, সংঘর্ষে একটা বিদীর্ণ বিক্ষুব্ধ পৃথিবীতে রয়েছি আমরা। মানে একদিকে যে আমরা দেখতে পাই যে কাঁটা তারের বেড়া, সেই বেড়াকে অতিক্রম করে এগিয়ে চলা, অনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলা মানুষ। আবার অন্যদিকে মনে পড়ে যাচ্ছে সেই মহিনের ঘোড়াগুলির এই মুহূর্তে গানটি, যে নিঃশ্বাসে প্রশ্বাসে ঘুম ধরে বিশ্বাসে এই মুহূর্তে, হাওয়ায় অসুখ হয় ভিতরে ভিতরে ক্ষয় এই মুহূর্তে। তো আজকে আমরা এই দ্বিতীয় যে আসপেক্টটা কনফ্লিক্টের, ইন্টারপার্সোনাল, এই দিকেই আমরা অনেক বেশি নজর দিতে চাই। এবং এখান থেকেই অনেক বড় বড় কনফ্লিক্টের সূচনা। মানে আমরা যতই বাউন্ডারি কনফ্লিক্ট, এথনিক কনফ্লিক্ট, রিলিজিয়াস কনফ্লিক্ট, অনেক কিছু আছে, গোড়ার কথায় একটা কোথাও ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। এই জায়গাটা যদি আমরা ঠিক করে ম্যানেজমেন্টের দিকে যেতে পারি, তাহলে হয়তো অনেক বড় কনফ্লিক্ট আমরা এড়াতে পারবো। তাই আমরা আজকের এই সংঘর্ষ বিক্ষুব্ধ পৃথিবীতে দাঁড়িয়েও ভাবতে ভালোবাসি যে এখনো তো মানুষ ভালোবাসে, এখনো তো মানুষ বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস, ভালোবাসা এগুলো অর্জন করার জন্য আমাদের আরো যা কিছু শিখতে হবে, আরো যা কিছু প্র্যাকটিস করতে হবে, সেগুলোই আমরা আজকে শিখতে চাই ডক্টর রামের কাছ থেকে। তাহলে এই মুহূর্তে ডক্টর রাম। থ্যাংক ইউ সবাইকে। আমি প্রথম যেটা ঠিক করেছি, শান্তনু বাবু যখন এবার থেকে কিছু বলবেন আমি ইমিডিয়েটলি না বলবো। আমি কমপ্লিটলি না ভেবে হ্যাঁ বলেছিলাম, কেননা উনি বললেন যে কিছু আলোচনা করবো আমরা, তো সেই জন্য আমার কোনো বেসিক্যালি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই, আমি জাস্ট প্রথমে শুনতে চাই, মানে ডু ইউ থিঙ্ক দিস টপিক, এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা কিভাবে আপনাদের এফেক্ট করে, কোন পরিস্থিতিতে
আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় কলেজের ক্ষেত্রে কি ধরনের সিচুয়েশনস আপনারা ফেস করেন যেখানে আপনাদের মনে হয় যে আমরা এই ব্যাপারটা নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করলে বেটার হয়তো রেসপন্ড করতে পারবো, সলভ করতে পারবো? মুখার্জি যেটা বললেন যে কনফ্লিক্ট সর্বত্র, মানে ইনফ্যাক্ট আমাদের আগের গভর্নমেন্ট লড়াই 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 চাই, যাদবপুরে গেলে আমার যেরকম গা হিম হয়ে যায়, মানে চারিদিকে গ্রাফিটি, রক্ত দেবো তাও হ্যাঁ বলবো না, এরকম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সো ইন আ ওয়ে মানে আপনারা যে গ্রুপ, মানে যে বয়সের ছাত্রছাত্রীদের সাথে দেখা করেন, কথা বলেন, তারা দে আর এট দ্য পিক অফ, কি বলবো, অ্যাসার্টিং ইন্ডিপেন্ডেন্স, তাই না? এই বয়সটাই হচ্ছে যে আমরা নিজেদের আইডেন্টিটি এস্টাবলিশ করব। যে কটা বড় বড়, মানে আমরা যদি একটু বৃহৎ ভাবে দেখি, তাহলে যে কটা মেজর রেভলিউশন চেঞ্জেস, প্রত্যেকটাই অনেকটাই ওই স্টুডেন্ট মহল থেকে সূত্রপাত হয়েছিল, যদিও সেগুলো ম্যাক্রো লেভেলে। কিন্তু মোর মাইক্রো লেভেলে আপনারা কি মনে করেন, মানে কি কি পরিস্থিতিতে আপনাদের কনফ্লিক্ট মনে হয় যে একটু কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কাউকে ডাকলে হয়? মানে আমি রিসেন্টলি নিজে যেটা খুব ফলো করতাম, যে আবার ওই বারবার, মানে আমি যেহেতু যাদবপুরের সাথে অনেকদিন ঘনিষ্ঠভাবে খুব জড়িত ছিলাম, আমার মনে আছে যে একটা সময় ওদের খুব অশান্তি হতো টিচারদের মধ্যেও, যে রিগার্ডিং নয়েজ পলিউশন। আমি জানি না আপনারা জানেন কিনা যে ওদের যে ওপেন এয়ার থিয়েটারটা আছে, সেখানে সাংঘাতিক জোরে ওরা গান বাজনা হতো রাত 1টা অবধি। তখন কিছু কিছু স্টুডেন্টরা আপত্তি জানিয়েছিল, পাড়া প্রতিবেশীরা আপত্তি জানিয়েছিল, টিচাররা আপত্তি জানিয়েছিল, কিন্তু সেটা অনেক দিন ধরে হয়ে চলেছিল এবং সেটা ফাইনালি রিজলভড হয়। সো দ্যাট ওয়াজ अगेन আ কাইন্ড অফ আ কনফ্লিক্ট বিটুইন ম্যানেজমেন্ট, স্টাফ, স্টুডেন্টস, প্লাস এরকম বহু ঘটনা নিত্যনৈমিত্তিক কলেজে হয়। আপনাদের কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা ইন জেনারেল অলসো লাইফ স্কিলস এডুকেশন কি মনে করেন, কি কি মেজর চ্যালেঞ্জেস আপনাদের হয় যখন আপনারা স্টুডেন্টদের সাথে কথা বলেন, ডিল করেন? কেননা আপনারা তো একটা অনেক বেশি ভেরিড একটা এনভায়রনমেন্ট থেকে ছাত্রছাত্রীদের পান, যারা হয়তো অনেক হয়তো প্রত্যন্ত গ্রাম থেকে এসছে, কেউ শহর থেকে এসছে, কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, সে তুলনামূলক নিম্নবিত্ত। কোনো আপনাদের কিছু এই নিয়ে বক্তব্য, চিন্তা ভাবনা? স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমাদের হয় এখানে, আমাদের কনফ্লিক্ট বলতে কিরকম, ধরুন এখন তো বেশিরভাগই ওই ছোট পরিবার থেকে আসা ছেলে মেয়ে, তো সেখানে ছেলে মেয়েরা মানে খুব বেশি ইন্টারঅ্যাক্ট করার, মানে অনেক ভাই বোন এরকম ব্যাপারটা নয়, বা অনেক লোকজন আছে বাড়িতে তা নয়, এবং তারা গুরুত্ব পায়। মানে এখন তো যে কোনো বাচ্চারাই বাড়িতে অনেক বেশি গুরুত্ব পায়। তো ফলে কি হয় যে একটা বড় জায়গায় এসে, মানে স্কুলটা তবু একরকম, মানে যেই একটা নতুন জায়গায় আসছে, কলেজটা আরো বড় একটা জায়গা, সেখানে মেলামেশার ক্ষেত্রে একটু বেশি সমস্যা হয়। স্কুলে নিয়ন্ত্রণটা একটা স্কুল অথরিটি, টিচার্স, এই ব্যাপারটা অনেক বেশি থাকে। এখানে তো ছেলে মেয়েদের মেলামেশাটা অনেক বেশি ফ্রিডম রয়েছে। তো সেখানে আমি দেখি যে সবসময় যেটা আমাদের হয় যে জুনিয়র আর সিনিয়র এদের মধ্যে একটা ভীষণ রকমের সমস্যা হয়, যে এসে জুনিয়ররা মনে করছে যে সিনিয়ররা কেন বেশি দাদাগিরি করছে। সিনিয়ররা প্রত্যেক বছর সিনিয়র, মানে সেকেন্ড ইয়ারের এই অভিযোগ থাকে যে এবারের ফার্স্ট ইয়ারটা না একদম মিশতে চাইছে না। প্রত্যেক বছরে সেকেন্ড ইয়ারই বলে যে এবারের ফার্স্ট ইয়ারটা মিশতে চাইছে না। মানে এরকম করে 6-7 মাস যায় আর কি। মানে আমাদের অনেক কথা বলতে হয়, মানে এই একটা কনফ্লিক্ট লেগে থাকে। আবার একটা ফার্স্ট ইয়ারকে সেকেন্ড ইয়ারের মধ্যে এক একজন থাকে আর কি, যে ভীষণ বেশি নিজের মধ্যে আত্মমগ্ন, তার অন্যদের সঙ্গে ওই যে একটা ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করা, সেটাই সমস্যা হয়। তখন কখনো কখনো আমাদের একটু কথা বলতে হয়েছে এইসব ব্যাপারে। যদি একটু, বা ধরুন আমরা এক্সকারশনে নিয়ে গেছি, এক্সকারশনে গিয়ে আমরা খুব বেশি করে বুঝতে পারি এটা, যে কলেজের 4 দেওয়ালে একরকম থাকে, কিন্তু বাইরে গিয়ে যে ওই সকাল থেকে রাত পর্যন্ত নানা কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা শেয়ার করা আরেকজনের সঙ্গে,
তখন বিভিন্ন রকমের প্রবলেম হয়, মানে সেটা বোঝানো যে সবকিছু চাইলেই পাওয়া যাবে না একটা অন্য পরিবেশে, এরকম। আর কোনো, এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মানে কি করে সবার সাথে মেশার যে শিক্ষাটা, সেটা আমাদের অনেকেরই এখন থাকছে না, কেননা আমরা ছোট পরিবার থেকে আসছি, আর মানে সবার সাথে শেয়ার করে মিলেমিশে যে প্রত্যেকটা আমাদের ইচ্ছেগুলো পালন হবে না সব সময়, সেইটা একটা মানে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ লাইফ। মানে আমি যদি 5টে জিনিস চাই, তার মধ্যে 3টে জিনিস পাবো, 2টো জিনিস পাবো না, সব সময় আমার ইচ্ছেটা প্রয়োগ করে মানে প্রভাব ফেলবে না, আমি সবকিছু পাবো, আর কিছু। আমরা যেটা ফেস করি কলেজে, একটা মানে যেটা আমার এখনই মনে পড়লো, যেরকম যে অ্যাটেন্ডেন্সের বিষয়ে, মানে কিছু ছেলেমেয়ে থাকেই তারা হয়তো ভীষণ মানে পুয়ার অ্যাটেন্ডেন্স, এবং আমাদের একটা মিনিমাম 80% অ্যাটেন্ডেন্স না হলে নিয়ম অনুযায়ী পরীক্ষায় বসতে দেবার কথা নয়, কিন্তু সেই জায়গায় যদি আমরা পড়া হতে যাই তখন একটা মানে ভীষণই সমস্যা তৈরি হয় আর কি। তারা প্রায় সেটা অধিকারী মনে করে যে আমরা আসিনি মানে আমাদেরকে অ্যালাউ করা হোক। প্রতিবারই এইটা নিয়ে আমার মনে হয় যে এটা একটা খুব বড়, সেটা কিভাবে সলভ করেন? মানে আলটিমেটলি আমাদের একটু মানে নিজেদেরই কম্প্রোমাইজ করতে হয় আর কিছুটা, কারণ মানে এই বেশ একটা বড় সংখ্যায় ছেলে মেয়ে, এবং একবার দুবার খুব মেজর ঝামেলাও হয়েছিল তাই নিয়ে। বেশ একটা বড় সংখ্যায় ছেলে মেয়ে যদি অ্যাবসেন্ট থাকে, তাদের অতজনকে তখন অ্যালাউ না করে রাখা যায় না অ্যাকচুয়ালি। ম্যানেজমেন্ট আলটিমেটলি ডিসিশন মানে আমাদেরকেই হয়তো 2-1 বার গার্জিয়ান কল করে সেই করে নানান কিছু করে আলটিমেটলি ছেড়ে দেওয়া হয় আর কি। তো এই সমস্যাটার তো কোনো সমাধান আদারওয়াইজ দেখি না। আমার মনে হয় সেটা তো অনেকটা ওই ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট পলিটিক্যাল উইলের উপরেও ডিপেন্ড করে, যে আমি কতটা করতে পারবো, মানে স্বতন্ত্রভাবে কতটা আমি ডিসিশন নিতে পারবো, সেইটা ডিপেন্ড করে। আমার মনে হয় সেটা একটা জিনিসও আছে, আমি সেখানে বহু জায়গায় গার্জিয়ান মিট করতে গিয়ে যেটা মানে শুনেছি আর কি, তাদের কাছ থেকে, গার্জিয়ানদের কাছ থেকে, যে ম্যাম গ্র্যাজুয়েশন করে তারপরে তো চাকরি পাবে না, মানে ওরা হয়তো অল্টারনেট কোনো আরেকটা কিছু পড়ে বা কিছু পড়ে, কোনো বিভিন্ন রকম মানে নানান রকম ট্রেনিং প্রোগ্রাম বা যা কিছুর সাথে যুক্ত, সেটার জন্যে ক্লাস করে না। বাট এটা তো মানে অ্যাজ ইফ ওটা লেজিটিমেট, আমাদের কাছেও সেখানে খুব বেশি কিছু বলার থাকে না, কারণ সত্যি এখানে থেকে বেরিয়ে প্রত্যেকে যে নিজেদের জায়গাটা তৈরি করে নিতে পারবে সেরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের ছেলেমেয়েরা কি করবে? আপনাদের অ্যালাউ করতে হবে, এই জায়গাটা আমরা কমপ্লিট ফেস করবো ভালো। সেটা হ্যাঁ, আরো সেটা অ্যাকচুয়ালি লার্জার প্রশ্ন, যে ভ্যালু অফ এডুকেশন কি, মানে why do we do graduation, কজন সত্যি সিনসিয়ারলি গ্র্যাজুয়েশন করে, মানে সেই অর্থে আউটকাম বেস মানে আমরা তো সেভাবে দেখাতে পারি না, তো এখানে ফলে আমাদের একটা ফেস করতেই হয়, কিন্তু নিয়মগুলো একদম মানে কনফ্লিক্ট। প্রাইভেট কলেজে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কি করে অতটা ছাড় দেয় না? আমার মনে হয় না, আমার মনে হয় না দেয়, কারণ আমাদের যত এক্সপেরিয়েন্স দে আর কোয়াইট স্ট্রিক্ট। বাট প্রাইভেট ইউনিভার্সিটির কারিকুলামটা অনেক বেশি জব ওরিয়েন্টেড, ফলে অ্যাটলিস্ট জব নিয়ে আমাদের এখানের থেকে ওদের হয়তো আউটকামটা একটু বেশি, কিছু ক্যাম্পাসিং হচ্ছে বা এই হচ্ছে, যেটা আমাদের কলেজগুলোতে ততটা হয় না, মানে অধিকাংশ ডিপার্টমেন্টে। তো ফলে আমাদের সেখানে আলটিমেটলি কিছুটা হাত পা বাঁধা আর কি। সেখানে আমার মনে হয় যে অ্যাপার্ট ফ্রম যারা খুব, এটা না সত্যি কিছু ইন্ডিভিজুয়াল লেভেল হয়তো ওটা কিছু করার নেই, যতক্ষণ না মানে একটা ওভারঅল স্ট্রাকচারাল একটা স্যাংশন থাকবে যে না ইউ ক্যান অ্যাক্ট। এখন তার পলিটিক্যাল ইমপ্লিকেশন যে 70 জনের মধ্যে আমি 40 জনকে বাদ দিয়ে দিলাম, পরীক্ষা দিতে দিলাম না, সেইটা আমার মনে হয় খুব সাহসী পদক্ষেপ। তত সাহস আমাদের মনে হয় কারোরই হয়নি। আমার একটা প্রশ্ন আছে, সেটা মাইক্রোফোনটা নিয়ে ম্যাডাম। হ্যাঁ, যেটা বলছিলাম মানে স্টুডেন্টদের মাইন্ডসেট, ওরা মানে এই যে অ্যাটেন্ডেন্স প্রবলেম, এটা যত না ওরা অন্য ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবছে, তার চেয়ে বেশি ভাবছে যে প্রাইভেট টিউটরের কাছে গিয়ে পড়লে বোধহয় আমি বেশি লাভবান। আমরা কিছুতেই মানে প্যারেন্টসদের সঙ্গে কথা বলেও, ওদের সঙ্গে কথা বলেও এটা বোঝাতে পারছি না যে যারা কলেজ আওয়ার্সে পড়াচ্ছে তারা তো মানে কলেজে চাকরি করেন না বলেই তো পড়াচ্ছেন। আমরা পদে পদে মানে
বোর্ড অফ স্টাডিজ এর সঙ্গে আমাদের কানেকশন আছে, উই আর দ্য পেপার সেটার্স, উই আর দ্য এক্সামিনার্স, মানে আমরাই তো বেশি জানবো, কিন্তু ওদের একটা মাইন্ডসেট হয়ে আছে along with their parents, যে ওরা কিন্তু যখন বাবা মারা আসে, হ্যাঁ তোমরা ক্লাস করবে, কি সুন্দর, তোমাদের টিচাররা এরকম তো কোনো কলেজে দেখিনি, রেগুলারলি প্যারেন্ট টিচার মিটিং হচ্ছে, আমাদের জানাচ্ছেন তোমাদের পারফরম্যান্সের কথা, এইসব বাবা মারাও বলেন, কিন্তু আমার মনে হয় এটা ইউ হ্যাভ টু অ্যাড্রেস রাইট ফ্রম দ্য ফ্রেশার্স ওয়েলকাম, মানে যে এইটা ইটস আ মেজর ইস্যু, তোমরা অনেকেই অপ্ট করবে, কিন্তু এই হচ্ছে আমাদের বক্তব্য যে এখন তারপরে তোমরা যদি অপ্ট আউট করো টু কাইন্ড অফ এন্ড স্পেন্ড ইউর মানি, ইউ আর ওয়েলকাম, ক্লাস না করে। টিউশনের ব্যাপারটা কিন্তু ইজ এন্ডেমিক ইন ওয়েস্ট বেঙ্গল, মানে 4টে থেকে 10টা টিউশন আলাদা আলাদা, হেন বাচ্চার নেই আমরা অন্তত ক্লাস 12-এ দেখেছি নেই, মানে এটা আমি বললে কেউ বিশ্বাস করে না, কিন্তু এটা সত্যি ঘটনা। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর দিদি একটা, তার ক্লাস 10-এ যখন ছেলে 10 থেকে 11-এ উঠলো, একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল টেলিগ্রাফে যে ওর একজন ছেলেটির একজন টিউটর লাগবে, যে ওর 8টা টিউটরকে, এবং এটা আমি বানিয়ে বলছি না, এটা সত্যি দিয়েছিল, এবং তারপর আমার বন্ধু দিদিকে আমার কাছে নিয়ে এসেছিল, ছড়দি আমরা ছড়দিকে যে লাভলি, মানে হয় না যে ভীষণ ওয়ার্ম, মানে ছড়দিকে খারাপ লাগার মতো, মানে ছড়দিকে খারাপ লাগবে এরকম হতে পারে না, মানে সেই মানুষটাই তাহলে কোনো প্রবলেম নেই। ছেলে এখন হেগে বিরাট বড় কাজ করে, কিন্তু ইন্টারন্যাশনাল ল নিয়ে পড়াশোনা করেছে, ও নাকি অ্যাপারেন্টলি কোনো পড়াশোনা করতো না, এবং ছড়দি নাকি ক্লান্ত হয়ে গেছিল সব করতে করতে, তো ওর প্রেফারেন্স ছিল আইআইটি। বলেছিল আমি যখন অ্যাপ্লিকেশন গুলো পাবো তারপর দেখবো আইআইটি থেকে পাস আউট করে গিয়ে টিউশনই করছে তাদের রাখবো, কিন্তু আমার বন্ধু সেটাকে নাকচ করে দিল। তো টিউশন কিন্তু ইজ এন্ডেমিক ইন মানে ওয়েস্ট বেঙ্গল, তাই না? কেননা তার আমার মনে হয় কারণ হচ্ছে ছোটবেলা থেকে স্কুলে আমার মনে হয় এত সংখ্যায় মানে টিচিং স্ট্যান্ডার্ডস, অনেক জায়গায় তো প্যারা টিচার্স বলে যে ব্যাপারটা তারা পড়ান বলে একেবারেই কিছু হয় না, এবং আমার মনে হয় প্রত্যক্ষভাবে তো স্কুলে এনকারেজও করে যে টিউশন নাও নয়তো পাস করতে পারবে না, এটা বহু ছাত্রছাত্রী বলে, কতটা সত্যি মিথ্যে বলে আমি জানি না, কিন্তু আমাদের কাছে এসে বলে। কিন্তু আমার মনে হয় দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক, যে যারা হয়তো রেগুলার ক্লাস করেছে ইন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাদের দিয়ে বলানো, কেননা অনেক সময় আপনারা বললে যতটা গ্রহণযোগ্য হবে, যদি কেউ পিয়াররা কেউ বলে যে তাদের থেকে অনেক বেশি আরো গ্রহণযোগ্য হবে, এবং সেটা রাইট ফ্রম ডে ওয়ান, যে উই ডু নট এনকারেজ দিস এজ পলিসি, এবং এইটা করতে করতে এবং ইউ ইনক্লুড সাম অফ দ্য সিনিয়র স্টুডেন্টস ইন দ্যাট ইন্টারাকশন, তাহলে আমার মনে হয় ওভার এ পিরিয়ড অফ 4 or 5 years একটা রিপল এফেক্ট হয়ে গ্র্যাজুয়ালি ব্যাপারটা মানে ঠিক হবে আর কি। আমার মনে হয় সেইভাবে করা যায়। একটা তো হচ্ছে যে ইন্টারপার্সোনাল স্কিলস এর ব্যাপারে যেটা আমি মানে প্রশ্ন হলো, যে আমার মনে হয় যে আবার এই যে কোনো কিছু যাওয়ার সময় না, মানে এগুলো তো একটা প্রবলেম, পোটেনশিয়াল প্রবলেম, যে আমি হয়তো মিশতে পারবো না, রিলেট করতে পারবো না, তাই সেই জন্য আবার হ্যাভিং আ গ্রুপ ডিসকাশন উইথ স্টুডেন্টস, যে আমাদের এক্সপিরিয়েন্সে তোমরা আগে কখনো এক্সকারশনে গেছো কিনা, সেইখানে কি কি ধরনের সমস্যা হয়েছে, তোমাদের এক্সকারশনের কিছু কিছু এক্সপিরিয়েন্স বলো যেখানে তোমরা সবাই মিলে গিয়েছিলে, তাহলে আবার সেটা ইফ ইট ইজ ওপেনড আপ ফর ডিসকাশন, তাহলে প্রত্যেকেই একটা প্রকৃত মাইন্ডসেট নিয়ে যাবে, যে যেখানে আমাকে অনেক কিছু শেয়ার করতে হবে, একসাথে হয়তো কাজে হেল্প করতে হবে, সার্ভ করতে হবে, খাবার তুলে বাসন মেজে তারপর পরিষ্কার করে রাখতে হবে, সেগুলো আগে থেকেই ডিসকাস হয়। মানে ভ্যালু অফ হ্যাভিং অ্যান ওপেন ডিসকাশন রিগার্ডিং দ্য এক্সকারশন ইজ অলসো ইউজফুল। এবং নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স, তোমরা যেখানে গ্রুপে ট্রাভেল করেছো, কি কি সুবিধে কি কি অসুবিধে সেইগুলো বলা, তাহলে অনেকেই হয়তো সেই মেন্টালিটিটা, অনেকেই হয়তো যায়নি কখনো, শুধু বাবা মার সাথে গেছে, সেই বেশিরভাগ।
মুখার্জি ইংলিশ করেন। আপনি কনফ্লিক্টের কথা বললেন, মাইক্রোফোন না লাগবে না, ক্লাসে কথা, I don't need it, sorry, ঠিক আছে আপনি কনফ্লিক্টের কথা বললেন স্যার। I was just thinking about that the conflict of students with like societal expectations. ধরুন কোটার আমরা কথাটা সবসময় মিডিয়াতে পড়ছি বা আমাদের চেনা জানাদের কেউ গেছে, সো ওখানে দ্য রেট অফ সুইসাইড এতগুলো হচ্ছে, দ্য স্ট্যাটিস্টিক্স ইট ইজ লাইক ইট ইজ ভেরি অ্যালার্মিং। তো আমি যেটা জিজ্ঞেস করছি, এই কনফ্লিক্টটা অ্যাজ এ কাউন্সিলর আপনার কাছে যদি কেউ আসে, সো হোয়াট ইজ দি অপশন দ্যাট ইফ দে আর নট লিভিং আপ টু দেয়ার এক্সপেকটেশন অফ সেলফ or society or parents, এই যে প্রেশারটা, সো ইজ অপটিং আউট দি অনলি অপশন? এই কনফ্লিক্টটা কিভাবে রিজলভ করাটা ইজ অপটিমাল? না, আমার মনে হয় এটা ভীষণ, আমার মনে হয় এটা ওটাটা তো একটা এক্সট্রিম এক্সাম্পল, কিন্তু তারও অনেক সফটওয়্যার ভার্সনস আমরা প্রত্যেক দৈনন্দিন দেখতে পাই, তাই না? যে কলেজে আমি ছেড়ে দিলাম, এলাম না, অপ্ট আউট করলাম, ডিপ্রেশন হলো। কোটা অবভিয়াসলি ইজ আ মেজর ইস্যু। কোটা না মানে ইটস এ ভেরি ইউনিক সোশিওলজিক্যাল মানে একটা রয়েছে। কোটা নিয়ে প্রচুর স্টাডি হয়েছে যেগুলো পাবলিশ হয়নি, বা সাইকিয়াট্রিস্টরা ইন্ডিভিজুয়ালি কাজ করেছে। অনেকগুলো ফ্যাক্টর আছে কোটার সুইসাইডের, তার মধ্যে মানে যেগুলো আমি নিজে জানি, আমার কয়েকজন বন্ধুরা ওখানে গিয়ে কাজ করেছে, কথা বলেছে বলে আমি যেগুলো জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে মেজরিটি যারা কোটায় গিয়ে পড়াশোনা করে তারা কিন্তু come from relatively less affluent sections of the society, এবং বাড়িতে থেকে পড়াশোনা করার যা খরচা, কোটায় থেকে পড়াশোনা খরচা 2-2.5 গুণ প্রায় বেশি, obviously because of the logistics, এবং সেই জন্য there is a huge familial economic burden and a psychological burden on the child right from the start যে আমাকে এটা করতে হবে। এইটা কিন্তু নর্মালি যে জয়েন্ট এন্ট্রেন্স দিচ্ছে বা নিট দিচ্ছে তাদের উপরেও প্রচুর প্রেশার, কিন্তু কোটায় যারা যাচ্ছে তাদের উপর আরো অনেক বেশি প্রেশার। এবং যেহেতু দে কাম ফ্রম স্লাইটলি less affluent sections, এবং তাদের একটা করে দেওয়া হয়েছে, প্রাইম করে দেওয়া হয়েছে 8-9 থেকে তুমি 10-11-12 ওখানে গিয়ে পড়বে, তাই ওদের আগের লাইফস্টাইলটাও কিন্তু হচ্ছে পড়াশোনা ঠিক করে করবে, বেশি মিশবে না। তো লট অফ দিস চিলড্রেন আর নট ভেরি আর্টিকুলেট, মেনি অফ দেম আর ভেরি ইন্ট্রোভার্টেড, পড়াশোনাটাই আমাকে ঠিক করে করতে হবে, এবং এটা না করলে একেবারে আমাদের সবার নাক কান কাটা যাবে। কেননা পাড়া প্রতিবেশী, মাসি পিসি প্রত্যেকে কিন্তু জানে যে আমি কোটায় চলে গেছি। এবং এই কমিউনিকেশন, মানে আমরা তো ইমোশনাল ডিস্ট্রেসের কমিউনিকেশনটা বাচ্চাদের শেখাই না। মানে আমার মন ভালো নেই, আমার মন খারাপ লাগছে, দ্যাট ইট ইজ এ লেজিটিমেট কমপ্লেন। আমার হাঁটু ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা করছে, সেরকম আমরা যদি বা বাঙালিরা গ্যাস হয়েছে বলতে পারে কনফিডেন্টলি, মন খারাপ হয়েছে বলা যাবে, মানে বলা যাবে না, কেননা সেটা আমাদের এতে নেই, মানে ইটস নট ইন আওয়ার, আমাদের প্রায়োরিটি নয় এবং আমাদের কনভারসেশনেও হয় না। মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু এরকম আমার ডিপ্রেশন হয়েছে, এটা কি গ্যাসের জন্য? ইজিয়েস্ট এক্সপ্লেনেশন, যখন ভীষণ রাত হয়ে গেছে আর কথা বলতে ইচ্ছে করে না, হ্যাঁ গ্যাস এরকম হয়, তাতে কিন্তু প্রত্যেকে গ্রহণ করে। মানে গ্যাস হয়েছে যে বলে যে কত ডাক্তার ছাড় পেয়ে যায়, এটা অবিশ্বাস্য। তো আমি এটা অনেক সময় ইউজ করি, তাই এটাকে বলা উচিত নয়। তাই সেই জন্য কি হয় যে ওই কনভারসেশনটা তো এদের মধ্যে, বেচারাদের মধ্যে থাকে না, তো যার ফলে দে ফিল এই যে মন খারাপ হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, আমি যে ডিপ্রেসড হয়ে পড়ছি এবং আমি যে পড়াশোনাটা ঠিক করে করতে পারছি না তার কারণ আমার মন খারাপ এবং ডিপ্রেশন হয়েছে, সেইটা আইডেন্টিফাই করার স্কিলসও বাচ্চাদের থাকে না। তখন তারা আস্তে আস্তে মার্কস খারাপ হতে থাকে, মার্কস খারাপ হতে থাকে, মার্কস খারাপ হতে থাকে, তারপর সুইসাইড করে। হ্যাভিং সেড দ্যাট, কোটায় কিন্তু there is a disproportionate number of counselors, মানে আপনারা এটা জানা নেই কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। মানে কোটায়
প্রত্যেকটাই অ্যালেন যারা বড় বড় তাদের কিন্তু দে হ্যাভ রেগুলার কাউন্সেলিং সেশনস, দে আর ভেরি, মানে ওখানে যারা পড়াচ্ছে তারাও তো, বা দে আর বিগ ইন্ডাস্ট্রিয়াল হাউসেস, মানে তারা অ্যাকচুয়ালি অনেকেই বড় বড়, তারা তো আর একেবারে গবেট গরু নয় যে তারা বেত দিয়ে পেটাচ্ছে এবং এদের করছে, কিন্তু এবং দের আর অ্যাকচুয়ালি, মানে এটা খুব জানলে অবাক কাণ্ড যে প্রচুর কাউন্সিলর ওখানে রয়েছে। কিন্তু আমার নিজের মনে হয় এগুলো সবই হচ্ছে থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড নলেজ, যে ওই কনভারসেশনাল স্কিলসটাই বা ওই এবিলিটিটা থাকে না যে আমার মন খারাপ হয়েছে, ডিপ্রেশন হয়েছে, আমি কাউকে হয়তো গিয়ে বলতে পারি। সেই জন্য ফেনোমেনালি আগের বছর তো আমরা 35 না 40টা সুইসাইড হয়েছিল। Sir, is this an option that you move out of that? সেই মনের জোরটা অনেকে থাকে না, সেই কথাটা বলছি, যে কনফ্লিক্টটা হচ্ছে। কেননা আমি তো এত বোঝা, আমি তো ঋণ নিয়েছি, মানে আমাকে এরকম একটা করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করতে হবে, ডাক্তারি করতে হবে, এরকম সেইটা একটা বিরাট চাপ না। তো সেই ফ্রিডম টু সে নো, সেটা তো আমরা বাচ্চাদের মধ্যে দিই না। মানে চাইল্ড রাইটস বলে যে ব্যাপারটা, সেটা ভারতবর্ষে কিন্তু শূন্য, তাই না? মানে অনেকটা আমাদের এই ফার ইস্টে জাপানিজ কালচারের মতো, যে মানে বাচ্চাদেরও যে মত নেওয়া হবে তুমি কি করতে চাও না, সেটা আবার আরেকটা এক্সট্রিম আছে। যদি বাচ্চাদের, আমার কাছে যারা আসে তাদের যদি জিজ্ঞেস করে, তারা সবাই বলে আমরা গেমিং ইউটিউব করবো, ইউটিউবার, মানে প্রত্যেকেই নাকি ইউটিউবার। এবং তারপর কিছু নাম জিজ্ঞেস করলে বললো ওই দর্শন পারেখ বলে আছে, ও 2 কোটি টাকা রোজগার করছে, মানে এখন কিছু এক একটা করে নাম বলবে। কিন্তু এখন পুরোটাই যে বাচ্চাদের উপর ছেড়ে দেওয়া যাবে না, আবার পুরোটাই চাপিয়ে দেওয়া যাবে না, এর যে মাঝের যে প্রসেসটা সেইটা খুব ডিফিকাল্ট। কিন্তু ওই যেহেতু মানে আমার এটা ইটস আ ভেরি পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট, কিন্তু আমার মনে হয় সোশিও ইকোনমিক ফ্যাক্টর অলসো প্লেজ আ রোল। মানে যে সেকশন থেকে কোটায় গিয়ে যায়, আপনি দেখবেন ইউজুয়ালি দে আর মিডল ক্লাস এন্ড লোয়ার মিডল ক্লাস, যে যাদের ওইখানে ওই রিসোর্সেস নেই। যারা প্রচুর বড় লোক তারা তো ক্যাপিটেশন ফি দিয়ে ঢুকে যাবে, তাদের অতটা চাপ নেই, বা পেপার আউট করে দেবে, অনেক কিছু হবে। না, পেপার আউট তো এইবারে খুব বাড়াবাড়ি করে বলেছে বলে হয়েছে, কিন্তু ইটস আ ভেরি অনেকদিন আমি একজনকে চিনি, এর খুব ভালো প্রসেস রয়েছে। মানে ইউ হ্যাভ টু গিভ আ ভেরি ভেরি ভেগ একটা জায়গায় কোনো একটা সেন্টার দেওয়া হয়। আর ইনফ্যাক্ট আমি একজন সিবিআই অফিসারকে দেখি যে এটাকে ইনভেস্টিগেট করেছিল, বলে যে এটা খুব ইন্টারেস্টিং প্রসেস রয়েছে। বলে যে বাচ্চাদের বলবে যে আপনি 15 থেকে 20টা, সো देयर इज एन এজেন্ট, সেই এজেন্ট বছরের পর বছর এটা করছে। তারা বলবে, এবার আমার ছেলেকে বলবে যে তুমি 20টা আনসার করবে, নিয়ে এক্স অ্যামাউন্ট অফ টাকা নেবে। ওনার ছেলেকে বলবে তুমিও 20টা আনসার করবে বলে, আর বাকিটা পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবে। তো এই কোয়েশ্চেন পেপার সাবমিট করা আর ওটাকে সিল করে পাঠানোর একটা 8 ঘন্টার একটা রয়েছে, মানে গ্যাপ রয়েছে। সেইটায় ওখানকার হেড টিচার ইনভিজিলেটররা ভরে দেয়, নিয়ে পাঠিয়ে দেয়। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তাহলে আপনি আমায় 20টা, ওদের 20টা করতে বলেন কেন, পুরোটাই করতে বলে না, ওই যে সবার কাছ থেকে তো 20 লক্ষ করে টাকা নিয়েছি, এবার 20টার বেসিসে র্যাঙ্ক হবে। মানে আমার ছেলে 20টার মধ্যে 15টা ঠিক করলে ভালো র্যাঙ্ক পাবে, আবার ওর ছেলে 20টার মধ্যে 18টা ঠিক করলে আরো বেটার র্যাঙ্ক পাবে। সবার কাছ থেকে সবাইকে যদি পুরোটা ভরে দেয়, তাহলে তো প্রত্যেকেরই ওই ফার্স্ট হয়ে যাবে। সেই জন্য এবারে এই যে 8 জন ফার্স্ট হয়েছে, ওই ক্যালকুলেশনে গন্ডগোল। 67 জন ফার্স্ট হয়েছে, ওই ক্যালকুলেশনে ভুলে গেছে। বেশি লোকের কাছ থেকে টাকা নিয়ে ওই 20তে আর অনেক। তো দ্যাট ইজ দ্য প্রসেস। সো সেটাও একটা না, হায়ার এডুকেশনের উপর লোকের ভরসা চলে যাচ্ছে। সো দেয়ার ইজ আ লট অফ ফ্যাক্টরস। এবং তো সেই জন্য আমার মনে হয় আরেকটা খুব কনফ্লিক্ট হয় স্টুডেন্টদের মধ্যে, যখন দেয়ার ইজ ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বিটুইন স্টুডেন্টস। মানে আমরা যেটা দেখি যে আমাদের সাইকিয়াট্রিতে বা মেন্টাল হেলথে, সাইকোলজিতে আমরা যেটা দেখি যে এই কলেজে গিয়ে ভীষণ অশান্তি হচ্ছে, বন্ধুরা গ্রুপ ফর্ম করছে, বন্ধুরা গুরুত্ব দিচ্ছে না। আমার খুব ভালো গ্রুপে ছিলাম, তারপর আমার সাথে সব কোয়েশ্চেন পেপার আনসারে নিয়ে তারপর আমাকে একেবারে ব্রাত্য করে দিয়েছে।
সেইগুলোতে often teachers have to get involved, মানে teachers have to get involved and act in a kind of neutral way and to resolve the conflict. সেটাও কিন্তু life skills education এর খুব একটা important part, যে how do you manage conflict, and সেইটা is a part of life skills education. এখন একটা তো হচ্ছে যে সেইটাকে অ্যাপ্রোচ করাতে গেলে মানে ইউ নিড টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে অনেক ক্ষেত্রে হয় যে আমার সবার সাথে ঝগড়া হচ্ছে, আমরা প্রচুর দেখি যে আমার জয়রঞ্জন রামের সাথে প্রত্যেকের অশান্তি। এবার আমি অলকার কাছে গিয়ে বললাম প্রত্যেকটা মানুষ অত্যন্ত বদ, আমাকে পছন্দ করে না, অত্যন্ত নিম্নমানের লোক। এবার অলকা কি করে আমায় বলবে যে না তোমার মধ্যেই প্রবলেম? সারা জগৎ তো আর খারাপ হতে পারে না। এইটা না ইজ এ ভেরি ডেলিকেট কনভারসেশন, যে কেননা আমি তখন এতই কষ্টে রয়েছি, আমি গিয়ে বলছি যে প্রত্যেকে আমাকে এ করছে এবং প্রত্যেকের সাথেই আমার এই ঝামেলা, প্রত্যেকটা টিচার আমাকে আলাদা করে বিরক্ত করে, আমাকে ছোট করে, ক্লাসের মধ্যে আমাকে এমন ভাবে প্রশ্ন করে যাতে বোঝা যায় যে আমি এরকম। এইবার সেই স্টুডেন্টকে বোঝানো যে না, এবং বাড়ি গিয়ে যখন তারা বলে তখন মা বলে যে না খোকা তুই তো সবচেয়ে ভালো, তোকে ওরা হিংসে করে, তোকে ওরা এ করে, তুই ওদের কথা শুনবি না, তুই নিজের মতো থাক। এইবার যার ফলে আমি মিশতে পারছি না। এইবার আমি যখন আরেকজনের কাছে এসে বলছি, আপনার কাছে এসে বলছি যে প্রত্যেকে আমার সাথে করছে, আপনি তো জানেন দ্য প্রবলেম লাইজ উইথ মি, তখন আপনি বলবেন কি করে? সেইটা খুব ট্রিকি, মানে পার্টিকুলারলি খুব ট্রিকি, যে তাদের সেলফ এস্টিম, তাদের এটাকে বজায় করে মেনটেন করে রেসপেক্ট করে, সেইখানেও আমার মনে হয় সেইখানে লাইজ দ্য রিয়েল চ্যালেঞ্জ কনফ্লিক্টে। এইটা একটা আমার মনে হয় কলেজ লেভেলে কনফ্লিক্টের একটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা তো খুবই আমার মনে হয় মেজর ইস্যু ইজ দ্যাট এই যে দাপট দেখানো, মানে একটা হচ্ছে যে কিছু কিছু আমি দেখেছি স্টুডেন্টরা দে আর কমপ্লিটলি এনামার্ড উইথ স্টুডেন্টস, মানে বড় কোনো একজন সিনিয়রদের নিয়ে, মানে তারা যা বলছে সেটাই করছে তাদের ওপর, এবং সেইখানে ভীষণ বেশি ডিপেন্ডেন্ট, এবং সেইখানে সেই স্টুডেন্টকে বলা, দুই পক্ষকেই বলা যে তোমরা ইউ কাইন্ড অফ ব্যাক অফ। এখন সেটা কিছুটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপে হস্তক্ষেপ করা। এখন আমার সেটা আদৌ অধিকার আছে কিনা আমি জানি না, মানে অ্যাজ এ টিচার ইউ মাইট ফিল যে একটা ব্যক্তিগত রিলেশনশিপ আছে বা একটা ঘনিষ্ঠতা রয়েছে, সেইখানে আমি হাত দেবো কিনা, সেইগুলো আমার মনে হয় যে ডিল করা ডিফিকাল্ট। আমি সবসময় মনে করি যে হ্যাভিং আ গ্রুপ ডিসকাশন where you have picked up something and asking students and giving virtual situations and having a discussion is a much better way of solving problems rather than directly saying যে আমি হলে এইটা 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 করব। কেননা বাচ্চাদের মধ্যে থেকে কিন্তু there is a lot of creative solutions which can come up. আমি একটা এক্সপিরিয়েন্স রিসেন্টলি করেছি, লাইক আমার একটা খুব মেধাবী স্টুডেন্ট, মানে ইজ আ বয়, তো সেমিস্টার 4 অবধি হি ওয়াজ ভেরি গুড, দেন হিজ রেজাল্ট স্টার্টেড ডিক্লাইনিং। তো তারপরে আমি বারবার জিজ্ঞেস করেছি কী হয়েছে কী হয়েছে, তারপরে আমি জানতে পারি যে মানে কি মানে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কোনো প্রবলেম। তো সে তার ভালোবাসা এক্সপ্রেস করতে পারছে না, তার ওরিয়েন্টেশন সম্বন্ধে সে মানে কমফোর্টেবলি বাড়ির লোককে বলতে পারছে না, ইনসিডেন্টালি হি কামস ফ্রম আ লোয়ার সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। তো তারপরে আমার মনে হয় আমাকে সে বলেনি, কিন্তু আমার মনে হয় যে সে বোধহয় এতে গেছিল। আমাদের যে কাউন্সিলর আসেন বলে তার সঙ্গে কথাটা বলে somehow things got better, বোধহয় এখন এক্সপ্রেস করছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানে স্ট্যাটাস আপডেট। তো আরো তো এরকম ভবিষ্যতে আসতে পারে, কারণ প্রচুর আসে, মানে এই জেন্ডার মানে নন বাইনারি যেটাকে বলে, নন বাইনারি আজকাল তো কিছু কিছু স্কুলসে কলকাতার তারা এই করেছে, মানে ইউ হ্যাভ আ ক্লাব যেখানে স্কুলে মানে 11-12 ওরা দে হ্যাভ স্টার্টেড হ্যাভিং দিস। এটা প্রচুর, আমার মনে হয় যে কতটা সামনে এসে বলে আর কতটা ডিফিকাল্টি হয়। একটা তো হচ্ছে যে
এরকম ধরনের ছেলে মেয়েদের জন্য না প্রচুর সাপোর্ট গ্রুপ আছে, যেটা ওরা প্রচুর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় ওরা খুঁজে তারা নিজেরাই অনেকটা তার থেকে জানতে পারে, সাপোর্ট পায়, এবং এই গ্রুপের ডিফারেন্ট মেম্বার্সরা তারা একে অপরকে সাপোর্ট করে যে তুমি এইভাবে চলো, এইভাবে ব্যাপারটাকে ডিল করো। আমাদের কাছে আসে যদি মানে কি হয় যে আমি একজন মেয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠতা হলো, এবং আমি সেইটাকে যখন ভাবলাম যে আমার হয়তো এর সাথে মানে আমি মিসরিড করলাম ওই ঘনিষ্ঠতা থেকে অ্যাজ সেক্সুয়াল লাভ, তখন একটা বিরাট বড় ধাক্কা হয় যে আমি মেয়েটাকে হয়তো প্রপোজ করলাম বা আমি মেয়েটাকে কোনো গিফট পাঠালাম ভ্যালেন্টাইন্স ডে, তখন বললো না আমি তোকে এইভাবে দেখি না, তখন একটা there is a problem। আর আরেকটা হয় যখন আমরা বাবা মারা খুব ধরে নিয়ে আসেন যে এটা একটা সমস্যা, এবং 99% বাবা মা বলেন এটা ইন্টারনেটের প্রভাব, এটা আমার ছেলে বা মেয়ে এরকম হতে পারে না, খুবই ওদের এটাও বলেও কোনো মানে বাবা মাদের মুখে এটা মেনে নেওয়া, বেশিরভাগ বাবা মার ক্ষেত্রে মেনে নেওয়াটা খুব মুশকিল। তখন আমরা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করব? একটা হচ্ছে না মানে রিজেকশন ইজ লাভ ইজ রিজেকশন ইন লাভ, মানে সেটা ছেলে আর মেয়ের প্রেম হলো, মেয়ে মেয়ের প্রেম হলো, ছেলে ছেলের প্রেম হলো, ব্যাপারটা সেম। তাই সেইভাবে ওইখান থেকে আমাদের জেন্ডার ওরিয়েন্টেশনের ব্যাপারটা তাড়িয়ে দিতে হবে। তাদের বলতে হবে জীবনে প্রচুর কপালে দুঃখ আছে, 10 জনকে ভালোবাসলে 4 জন তোমায় হ্যাঁ বলবে, 6 জন না বলবে, তাই এই নিয়েই থাকবে, অত বেশি মায়া বাড়িয়ে না। এটা মানে ইটস আ ফ্যাক্ট অফ লাইফ। সবাই যে হ্যাঁ বলবে তাহলে তো তুমি আজকে শাহরুখ খান টাইপের একটা ব্যাপার। তো আমার মনে হয় সেইখানে কিছু রিয়ালিটি ওরিয়েন্টেশন, হ্যাভিং একনলেজ যে না এটা দুঃখ হবে, মানে এটা একটা কষ্টের ব্যাপার, কিন্তু এটা নিয়ে তোমায় থাকতে হবে, কি করবে মানে। এবং আমি যেভাবে বোঝাই যে তোমার একটা রিলেশনশিপ সাকসেসফুল হয়, তোমার অনেকগুলো রিলেশনশিপ সাকসেসফুল হয়েছে, তুমি অনেক জায়গায় ভালো, তোমায় অনেকে স্নেহ করে, তোমায় অনেকে ভালোবাসে, তোমার অনেকগুলো আইডেন্টিটি রয়েছে। মানে পলকাও সেই কথাটা বলছিল যে we all have multiple identities, আমি কারুর নাতি, কারুর ভাইপো, কারুর বন্ধু, কারুর টিউশনের টিচার, কারুর ছাত্র। তো এই যে আমার অনেকগুলো আইডেন্টিটি, তার মধ্যে বেশিরভাগ আইডেন্টিটিতে আমাকে সবাই স্নেহ করে, যত্ন করে, ভালোবাসে। তার মধ্যে একটা আইডেন্টিটি যেখানে আমি কাউকে এটা প্রপোজ করেছিলাম, ভালোবেসেছিলাম, সে আমায় ভালোবাসে। তো এইটা মেনে নিয়েই তোমায় চলতে হবে। তার জন্য তুমি আত্মহত্যা করবে, মরে যাবে, এইগুলো ভাবাটা খুবই ভুল। তাহলে তুমি বাকি তোমার আইডেন্টিটির পার্টগুলো তুমি দেখছো, এবং তোমার এই দুঃখের যে তীব্রতা সেটা আস্তে আস্তে এটা তোমার কমবে। এবং তখন বাস্তবে এক্সাম্পল দেওয়া যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বাবা মায়ের সেপারেশন হয়ে যায়, অনেক রিলেশনশিপ কাজ করে না। আমি যখন দেখি ভীষণ বিপদে পড়েছি তখন আমি বলি, আমি অ্যাকচুয়ালি আই এম কাইন্ড অফ দেন আই বিকাম আ বিট ক্রুয়েল এন্ড আই সে আমি একটু আগে একজনকে দেখলাম যার ছেলে মারা গেছে, তো তাকে যদি সে যদি বাঁচতে হয় তাহলে তোমাকে বাঁচতে হবে। এখানে there are far greater losses, মানে তোমার প্রেম হচ্ছে না বলে দুঃখ করো, কাঁদো, কিন্তু জীবন দিয়ে দিও। আর মরতে হলে পাকিস্তানে গিয়ে 5টা টেররিস্ট মেরে মরো, আমরা মালা ফালা দিই। আমি অনেককে বলি যে তারা যখন সুইসাইড অ্যাটেম্প করে, আমি মেকআপ ফেকআপ করে কিন্তু পরের বার করিস। আমি বললাম কেন? বললো না মরে গেলে একটা তো ভালো ছবি তুলতে হবে, তো নিয়ে মালা ফালা দেবো গিয়ে। তো তখন মানে ইউ অলসো হ্যাভ টু রেসপন্ড ইন আ ওয়ে দ্যাট সি দিস ইজ পার্ট অফ লাইফ, এগুলোকে নিয়েই বাঁচতে। তো সেইটা একটা আমার মনে হয় যে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে, বাবা মাদের ক্ষেত্রে ইটস আ ভেরি ডিফারেন্ট কনভারসেশন। আমাকে এক মা বলেছিলেন যে আমার বাড়িতে তুলসী গাছে প্রদীপ দেওয়ার কেউ থাকবে না, কেননা তার বাচ্চা হবে। ওকে আমায় কাশি পাঠিয়ে দিয়ে সুখেন দাসের সিনেমায় ছিল না। তো এখন আমাদের ওগুলো নিয়েই চলতে হবে। বাবা মাত্র এটা সত্যি সেন্টিমেন্ট, আমি তো আর এখন তার সাথে ছাগলাম করে কোনো লাভ নেই। আমি তো বলতে পারি না আমি বিফ খাই, আপনি কার কাছে এসছেন। তো এখন সেই বাবা মার পয়েন্টটাও ছেলে মেয়েদের বোঝাতে হবে। কিন্তু এটা বলতে হবে আলটিমেটলি যে দেখুন চেঞ্জ করা যায় না।
আমার খুব একজনকে আমি দেখেছিলাম, খুব ইন্টারেস্টিং ছিল, সে একটা মেয়ে ছিল, কৃষ্ণনগরের মেয়ে, যে ক্লাস 6-7 থেকে, আপনি যদি এদের সাথে কথা বলে দেখেন, এরা বেসিক্যালি অনেকে অ্যাডোলেসেন্সের আগে থেকেই বুঝতে পারে যে আমাদের এইটা, মানে আমাকে এমন কিছু কিছু ছেলে বলেছে যারা বলছে আমি ক্লাস 4-5 থেকে বুঝতে পেরেছি যে আমি ছেলে হতে চাই বা মেয়ে হতে চাই। এই মেয়েটি আমার কাছে ক্লাস 11-এ এসেছিল, ওকে নিয়ে এসেছিল, আর সাথে প্রচুর লোক এসেছিল, আর প্রচুর দেখে বোঝা যায় মারধর করেছে একটা মেয়েকে। তো আমি বললাম তুই, আমি সাধারণত বাচ্চাদের সাথে যদি এরকম হয় তাহলে একা আলাদা কথা বলি, তখন আমি জিজ্ঞেস করলাম যে তুই কবে বুঝতে পারলি? ও বললো আমি ক্লাস 6-7-এ বুঝতে পেরেছিলাম। তা বললাম যে তারপর কি হলো, ক্লাস 6-7-এ বুঝতে পারলি তো তখন? তো ও একটা কোয়েড স্কুলে পড়তো, যেখানে পুরো একটা অদ্ভুত নিয়ম ছিল যে তুমি যদি ক্রিকেটে, মানে ওদের ক্রিকেট টিমটা ওয়াজ কম্প্রাইজিং অফ, মানে স্কুলের ক্রিকেট যে খেলা হতো বিভিন্ন ক্লাসে, ক্লাস 8-এর যে টিম হবে তাতে ছেলেরাও খেলতে পারে, মেয়েরাও খেলতে পারে। মানে ক্লাস 8-এর টিমে যদি 7 জন ছেলে থাকে, 4 জন মেয়েও থাকে, এরকম ভাবে ওদের ক্রিকেট টিমটা ছিল। তো ওদের নাকি নিয়ম ছিল স্কুলে যারা ক্রিকেট টিমে খেলবে তারা প্যান্ট শার্ট পরে আসতে পারে, স্কার্ট ব্লাউজ পরতে হবে বা সালোয়ার কামিজ পরতে হবে না। তো ও ওই 7, 8, 9, 10 ক্রিকেট খেলতো বলে চুলটা ছোট করে কেটে রাখতো, নেল পলিশ করতো না, এফএ করতো না, আর শার্ট প্যান্ট পরতো। এবার কি 11-12 এর ক্রিকেট টিমে ও চান্স পেল, কেননা ততক্ষণ মানে আরো ছেলেরা আর বেটার খেলেছে বা হোয়াটএভার। তখন ওকে বললো না তোমাদের স্কার্ট ব্লাউজ পরে আসতে হবে। তখন বোঝা গেল যে ও বললো যে না আমি এটা করতে পারবো না, কেননা আমি ছেলে হতে পারি না। তখন বাবা মারা আমার কিছু তো সেই বাবা মাদের তখন বোঝাতে হয়, বা ছেলে মেয়েদেরও বোঝাতে হয় যে তুমি তো এখন তোমার কাছে সেক্সুয়ালিটিটা এটা একেবারে ব্যক্তিগতভাবে তোমার নিজের ব্যাপার, সেটাকে তুমি এমন ভাবে কন্ডাক্ট করো যে এর দিকে খুব আলোকপাত করো, মানে তুমি এমন কিছু করো না যে সবাই এটা নিয়ে অশান্তি করে। তুমি পড়াশোনাটা তোমার কমপ্লিট করো, কেরিয়ারের একটা জায়গায় পৌঁছো, তারপর তোমার যেটা করার করণীয় করবে। আমাদের কাছে, আমার আলোকার কাছে একজন এসেছিল যে বলেছে, মনে আছে সাউথ পয়েন্টে পড়তে বলতো আমি হিল পরে, স্টিলেটোস পরে আমি স্কুলে যাব। ওটা লাল স্টিলেটো কিনেও এনেছি। তো ওর ছিল যে আমি ওটা ছেলে, সে প্রায় 103 না 5 কেজির একটা ছেলে, সে বলেছিল আমি ব্রাশ স্টিলেটো করে বিয়ে বাড়ি যাবো। তো এই নিয়ে খুব মুশকিল হয়েছিল। তো তারপর আমরা ওকে স্টিলেটো করে, আমার মনে হয় আমরা স্টিলেটো করে ঠাকুমা খুব সাপোর্টিভ ছিল, মাও খুব সাপোর্টিভ ছিল। মার সাথে নেগোসিয়েশন খুব ইজি হতো, মানে মাও নেগোশিয়েট করতো, অনেকে খুব রেজিস্ট করে। তো জেন্ডার আরেকটা খুব আমার মনে হয় যে এইখানে এসে তুই রিলেশনশিপের মধ্যে পড়ে, তো অনেকের মধ্যেই হয়তো ইমোশনাল অ্যাবিউজ থাকে, সেক্সুয়াল অ্যাবিউজ থাকে, ফিজিক্যাল অ্যাবিউজ থাকে, পাস্ট রিলেশনশিপ এর মডেলগুলো ওদের কাছে ভালো থাকে না, দেখে বাবা মার মধ্যে অশান্তি, তারপর কলেজে এসে যখন রিলেশনশিপ এস্টাবলিশ করে তখন হয়তো এমন একটা আশা নিয়ে নতুন নতুন রিলেশনশিপে যায় যে যেখানে খুবই দুঃখ পায়, কষ্ট পায়। সেই রিলেশনশিপ কনফ্লিক্ট গুলো আর কি ম্যানেজ করা অনেকের পক্ষে খুব মুশকিল হয়, পার্টিকুলারলি যারা ভালোভাবে প্রকাশ করতে পারে, মানে যাদের হয়তো লিঙ্গুইস্টিক স্কিলস কম, যারা বন্ধু করতে পারে না, অনেকের সেলফ এস্টিম খুব কম হয়, কালো, চশমা পরি, অ্যাকনি আছে, সেইগুলো উই হ্যাভ টু বি ভেরি মানে সেনসিটিভ। যারা ক্লাসে বেশি চুপচাপ থাকে অথচ রেগুলার অ্যাটেন্ড করছে, আমার মনে হয় মানে একেবারে কথা বলে না, ওয়ার্ম আপ করে না, তাদের প্রতি আরো নজর দেওয়া হয়। জেন্ডার ওরিয়েন্টেশন নিয়ে যেটা বলছিলেন, এরকম আমি একটা জানি, যেটা আমার মেয়ের স্কুলের বন্ধুর ক্ষেত্রে হয়েছে। তার মা বাবা যে এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যাপারে খুব স্টেরিওটাইপে বিশ্বাস করেন এরকম নয়, কারণ ওর মা বাবা আমার মানে বন্ধু পরিচিতই, কিন্তু সেই মেয়েটি সে মনে করে, সে নিজেকে ছেলে মনে করে, এবং এটা ওই যে মানে কিছুটা আমার মনে হয়েছে ওর কথাবার্তায় যে কিছুটা একটা অ্যাটেনশন সিক করার ব্যাপারও কোথাও কাজ করেছে, মানে যেখানে কোনো প্রয়োজন নেই, কোনো প্রসঙ্গ আসেনি, সেখানেও বারবার করে যে একটা ঘোষণা করা যে আমি এরকম, আমার ওরিয়েন্টেশনটা এরকম,
এটা বারবার করে করতে থাকে এবং ওই যে সমস্যাটা যে কাউকে হয়তো বন্ধু হলো, কেউ পছন্দ হলো, কিন্তু ও ভাবছে একটা জায়গা থেকে, সেই মেয়েটি ওইভাবে ভাবছে না, সে ভাবছে বন্ধু, তখন একটা ভীষণ কনফ্লিক্ট হচ্ছে এবং তখন ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়তো। মানে এত বেশি অসুস্থ হতো, অসম্ভব ব্রাইট একটি মেয়ে, মানে তার অ্যাকচুয়ালি তার ক্যারিয়ারটা ভীষণ এফেক্টেড হচ্ছে, মানে তার রেজাল্ট খুব ভালো হলো না, ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়ে সে কিছুদিন পর পর। মানে এটা একটা খুব রিয়েল প্রবলেম। না মানে এটা খুব হয় যে অনেকেই খুব এই ব্যাপারটাকে, এই আইডেন্টিটিকে এমন ভাবে করে, এদের না মানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পেট্রিয়ার্কির একটা বিরাট নিদর্শন হচ্ছে বেশ মানে ট্রান্সজেন্ডারের মধ্যে it is more women who want to be men statistically rather than men wanting to be women. তো সেইটাও একটা বলে যে পুরুষতান্ত্রিক সমাজের একটা পাওয়ার ইকুয়েশনের একটা না মানে ওই মেয়েরা যেহেতু জানে যে ছেলে হলে বেশি পাওয়ারফুল, সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ পেট্রিয়ার্কি। এই ক্ষেত্রে না এদের এই বাচ্চাদের মধ্যে ইউ উইল সি দেয়ার ইজ আ লট অফ ইমোশনাল ডিসরেগুলেশন। মানে এদের ওই না মানে আমি আজকে ডিনার খেতে যেতে বাবা মার সাথে পারবো না সেই নিয়েও অশান্তি করবে, আমি মোবাইল ফোন পেলাম না সেই নিয়ে অশান্তি করবে। এরা ওই acceptance of hearing no is actually very poor এবং সব ব্যাপারেই বেশি অশান্তি করবে। একটা মানে ওদের ক্যারেক্টারিস্টিক ট্রিটসই হচ্ছে যে আমি না শুনল না। এবং আরেকটা ক্ষেত্রে আমি দেখেছি যে যদি ওদের কোনো কারণে মনে হয় যে বাবা মা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না কোনো কারণে, অনেক সময় there is a lot of parental, আমি এই ক্ষেত্রে বলছি না, lot of parental disengagement, মানে হয়তো বাবা মারা নিজেদের কাজে ব্যস্ত, নিজেদের নানা রকম সমস্যা, তাদের বাবা মার শরীর খারাপ সেই জন্য তাদের দিকে যত্ন করতে হচ্ছে। আরেকটা ভাই আছে যার হয়তো পড়াশোনায় দুর্বল, এই মেয়েটা মোটামুটি ম্যানেজ করেছে বলে কতটা হয়তো প্রাধান্য পায়নি, তো সেই জন্য দে ফিগার আউট দ্যাট দিস ইজ আ ওয়ে আই ক্যান গ্র্যাব অ্যাটেনশন। তো সেই থেকে অনেকটা হয়। এদের সাথে ডিল করাটা খুব ইন্টারেস্টিং, খুব রেসপেক্টফুলি করতে হয় আর কি, যে কেননা এরা জানে এরা যখন কোনো থেরাপিউটিক সেটিং এ আসে এদের সাথে কথা বলাটা বিকামস ভেরি ডিফিকাল্ট, কেননা ওদের নিয়ে আসছে আমার কাছে তোমার সমস্যা রয়েছে। বাচ্চাটা তো সমস্যা মনে করছে না, বাচ্চাটা মনে করছে আমি আমার লেজিটিমেট ডিমান্ড মিট করছি। তাই আমাদের উই স্টার্ট এট আ হ্যান্ডিক্যাপ, মানে আমার বাচ্চাটাকে বলা হবে যে দেখ অলকার কাছে নিয়ে যাচ্ছি, ডক্টর রামের কাছে নিয়ে যাচ্ছি, 4 ঘন্টা বসে থাকতে হচ্ছে, আজ কাজে যেতে পারলাম না, মানে আসার আগে থেকেই তাকে গালাগালি দিতে দিতে নিয়ে আসা হচ্ছে। সমাজে আমাদের বাড়িতে প্রথম তুই যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলি, তো সেইগুলো বলে যে নিয়ে আসছে, তাই তাদের সাথে ঠিক করে কথা বলার যে স্কোপটা দ্যাট ইজ অলরেডি টেকেন অ্যাওয়ে ফ্রম আস। তো সেই জন্যই খুব আস্তে 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 এদের সাথে কথা বলতে হয়, মানে অনেকটাই ওই হয় না, মানে কোথায় ফাঁক ফোকর, কোথায় কি আছে সেই দিক দিয়ে ঢুকে এনগেজ করে একটা কোনো ইন্টারেস্ট, এরিয়া অফ ইন্টারেস্ট, সেটা বিটিএস হতে পারে, হ্যান ত্যান হতে পারে, অনেক। তাই ইউথ কালচারের সাথে আমাদের খুব যোগাযোগ রাখতে হয়, অনেক কিছু জানতে হয়, ইনস্টাগ্রামে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেইগুলো জানতে হয়, গেমস সম্বন্ধে অনেক জানতে হয়, যাতে এই কথা বলে একটা কোথাও একটা ধরে সেই দিক দিয়ে এগোনো, যে কেন তোমার এরকম হচ্ছে, কি মনে হচ্ছে, এইভাবে না করলে কিভাবে করতে পারো। এইটা তো একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে বিরাট বড় আনরিপ্রেজেন্টেড ফ্যাক্ট হচ্ছে যে ছোটবেলায় ডিউরিং অ্যাডোলেসেন্স 16-17 এর মধ্যে যারা ট্রান্সজেন্ডার বলে যে আমরা ছেলে থেকে মেয়ে হতে চাই, মেয়ে থেকে ছেলে হতে চাই, 80% বাই দ্য এজ অফ 25, 80% of these children say no, I don't want to become. এদের ডেজিস্টার্স বলে, ডেজিস্ট বলে, মানে আমি 16 বছর বয়সে গিয়ে বলছি আমি মেয়ে হতে চাই, কিন্তু 25 বছর বয়সে গিয়ে আমি বুঝলাম যে না আমি অ্যাকচুয়ালি চাই না। এই ফ্যাক্টটা that 80% children actually do not finally go through the change,
is underrepresented by activists, মানে যারা জেন্ডার অ্যাক্টিভিস্ট হয়। তো কি হয় অনেক সময় যে আমি যদি অনলাইন ফোরামে গিয়ে বলি যে আমার এরকম, এবার যে অনলাইন ফোরামে আমি গ্রুপে মেম্বার হলাম তারা দে আর হার্ডকোর মানে ট্রান্সজেন্ডার এবং এটা, তাই তারা আমাকে একটা 16-17 বছরের ছেলেকে বলবে না তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করতে হবে, বাবা মার বিরুদ্ধে তুমি আন্দোলন করো, মানে তুমি প্রতিবাদ জানাও, তুমি লিপস্টিক করো, সেইটাও we have to kind of so this gender politics is also very fascinating, কেননা fact is, scientific fact is that 80% of people do not want to ultimately change. চাইছে না চেঞ্জটা, মানে সেটা কি ওই চাইছে না না সবার মধ্যে পড়ে না, না 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 না, মানে এটা সাথে তো একটা ফিজিওলজিক্যাল একটা, মানে আমার 16 বছর বয়স থেকে, আমার 13, 14, 15 বছর বয়স থেকে আমার মনে থাকলে আমি মেয়ে হলে ভালো হতাম, এবং গ্র্যাজুয়ালি আমার এই ইচ্ছেটা আস্তে আস্তে অতটা কমতে থাকলো, এবং 25 বছর বয়সে গিয়ে আমি দেখলাম যে না আমার ঠিক আছে, আই এম ওকে উইথ দ্য ওয়ে আই অ্যাম। মানে একটা তো হরমোনাল মিলিউ চেঞ্জ রোল প্লে করে টু, মানে অ্যাবসলিউটলি থিংক অ্যাবাউট দ্যাট। এবার সেটা তো তাহলে চেঞ্জ হবে না 16 থেকে 25 এর মধ্যে, সেটা কি চেঞ্জ হচ্ছে? অনেকটাই চেঞ্জ হয়, কিন্তু এটা প্রাইমারিলি হরমোনাল মিলির জন্য একটা হচ্ছে, এবং আমার ততদিনে আমি পুরো ব্যাপারটাকে আরো আমার যে ইমোশনাল ক্ল্যারিটিটা আরো বেশি আসে, যে মানে আমি the way I am, I'm okay with it. I may not be very happy with it, but I'm okay with it. সেগুলো বা আমি মাইনার মডিফিকেশনস করেও চলতে পারি, মানে আমি এর বড় নখ রাখলাম, আমি এর বড় চুল রাখলাম, I need not go the whole way of hormonal changes. West Bengal actually has completely free treatment, মানে এটা একটা খুব লিবারাল জিনিস যে West Bengal transgender surgery is free, মানে and PG is one of the centers of excellence actually, free পুরো চিকিৎসাটা করা হয়, যেটা প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচা। আচ্ছা স্যার, একটা কথা বলছি, যদি যে আলোচনাটা যাচ্ছে দুটো টার্ম আমাদের উঠে এলো, একটা হচ্ছে জেন্ডার পলিটিক্স, খুবই ইন্টারেস্টিং একটা টার্ম আপনি বললেন, কিন্তু জেন্ডার যে কথাটা আপনি বলছেন, যখন 16 বা 17 ইয়ার্সে সে আইডেন্টিফাই করছে যে দে উড লাইক টু বি চেঞ্জড, কিন্তু পরে গিয়ে 24 বা 25 গিয়ে হচ্ছে না, আমার মনে হয় যে অ্যাকর্ডিং টু এখন জেন্ডার স্টাডিজের যে চর্চাটা চলছে, সেই চর্চার জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় ওই বয়সটাতে, মানে 16 বা 17 বছর বয়সে তার তো জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, কারণ সব সময় আমরা তখনই তাকে ট্রান্সজেন্ডার বলবো যখন সে আলটিমেটলি ট্রান্সফরমেশনে গেল, তার আগে অবধি সে তো ট্রান্স উইলিং থাকছে, সে তো ট্রান্সজেন্ডার থাকছে না। এইবার জেন্ডার আইডেন্টিটিটা দুটো ব্যাপার আমার সবসময় মনে হয়, আমার নিজের ডিপার্টমেন্টেই আমরা একজন বাচ্চাকে নিয়ে মানে 4 বছর কাটালাম, তার সাথে কথা বলে বলে এই বিষয়গুলো উঠে এসেছিল যে সে কিন্তু প্রিলিমিনারি ভাবছে যে হি ইজ ট্রান্স উইলিং, কিন্তু আলটিমেটলি যখন তাকে বারবার ক্রস কোশ্চেন করে করে বোঝানো হলো যে সত্যি সত্যি কি তুমি ট্রান্স উইলিং, সে তখন কিন্তু আবিষ্কার করলো অ্যাকচুয়ালি হি ইজ নট ট্রান্স উইলিং, হি ইজ আ গে। এবার গে আর ট্রান্সজেন্ডার বা ট্রান্সেক্সের মধ্যে তো কোনো মানে সম্পর্ক হচ্ছে না, সেটা তো একদম ডিফারেন্ট জেন্ডার আইডেন্টিটি, যেখানে সে বুঝতে পারলো যে না সে ট্রান্স উইলিং নয়, সে বিইং আ হিউম্যান মেল বডি, হি উড লাইক টু রেসিপ্রোকেট উইথ আ মেল বডি, এবং সেটা তার আইডেন্টিটি হচ্ছে হি ইজ আ গে। এই যে জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিসটা, যে আমাদের সচেতনতাটা নেই বলে, আমরা যেহেতু জেন্ডার স্টাডিজ নিয়ে বেশি লেখাপড়া করাই না বা আমরা ওয়ার্কশপ করাই না, এই যে ডিফারেন্ট জেন্ডার আইডেন্টিটি গুলো LGBTQI+, এখন তো বাইনারি হয়ে যাওয়ার ফলে অসংখ্য হয়ে গেছে, সেইটা চর্চা নেই বলেই হয়তো আমার মনে হয়। না না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি আসলে ট্রান্সজেন্ডার কথাটা ভুল ইউজ করেছিলাম, রাইট? এটা এদের হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া বলে। একদমই তাই, মানে সেই সমস্যাটা ভীষণ হচ্ছে। এই জেন্ডার ডিসফোরিয়া যাদের থাকে তারা আমাদের কাছে যখন আসছে, তারপর ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর এখানে টার্মিনোলজি ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি তো ট্রান্সজেন্ডার তাদেরই বলবো, তাদের যখন হয়ে যাচ্ছে, যারা ট্রান্সফর্ম হচ্ছে, হ্যাঁ, মানে প্রিভিয়াসলি ট্রান্স উইলিং অথবা অন্যান্য যে কোনো। আরেকটা জিনিস আমার সবসময় মনে হয়েছে যে
এখনোই একটা স্টেরিওটাইপ মেন্টালিটি, প্যাট্রিয়ার্কি, এগুলোর এগেইনস্টে ব্যাপারটাকে এস্টাবলিশ করার জন্য অ্যাক্টিভিস্টরা ভীষণ ভাবে মারদাঙ্গা করে যে উই আর কমিউনিটি এরকম করে একটা, যেটা আপনি বললেন তুমি আমার কমিউনিটিতে এসো। অ্যাকচুয়ালি বিং আ টিচার আমার মনে হয় আমাদের এই জায়গাটা নরমালাইজ করা দরকার যে বিং আ হেটারোসেক্সুয়াল ওয়ান এবং বিং আ LGBTQ+1 এই দুটোর মধ্যে আলাদা করে নিজেকে প্রমাণ করার কোনো জায়গা নেই। এই জায়গাটাকে যদি খুব নরমালাইজ করি যে কাউরি জেন্ডার আইডেন্টিটি কাউরির আইডেন্টিটি হতে পারে না, এই তাহলে বোধহয় বিষয়টা নিয়ে এত মারধর হবে না। না না, অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে আপনি এটা বললেন যে আসলে এরাও তো they have also been ostracized, তাই না? মানে এই যে এখন আমরা যদি সেটা উইমেন্স মুভমেন্ট নিয়ে বলি, ফেমিনিস্ট মুভমেন্ট নিয়ে বলি, কেন মহিলাদের আদৌ ফেমিনিস্ট মুভমেন্টের দরকার হলো, তাই না? মানে যদি দরকার হয়েছে কেননা যেভাবে সমাজ ট্রিট করেছে, তো এদের ক্ষেত্রেও তাই, যেভাবে সমাজ ট্রিট করেছে সেই জন্য এতটা জোর করে আগ বাড়িয়ে এসে বলতে হয়েছে। আর ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন তো ইটস নট অ্যান ইস্যু, কিন্তু এটা নিয়েও পলিটিক্স আছে। মানে ইউ ক্যানট বি জেন্ডার, এটা বলে যে যারা অ্যাক্টিভিস্ট তারা বলে ইউ হ্যাভ টু বি জেন্ডার অ্যাফার্মেটিভ, ইউ ক্যানট বি জাস্ট নিউট্রাল। মানে মানে আপনি যদি বাঘা অ্যাক্টিভিস্টদের মুখোমুখি হন, যেটা আমাকে মাঝে মাঝে হতে হয়, তারা বলবে যে ইউ আর জাস্ট বিং, মানে একটা ওই ওপর রাখছে। তো অ্যাপারেন্টলি যদি কেউ বলে যে আমার এটা, আমি এই দিকে যেতে চাই, তাহলে তোমায় বলতে হবে, পিঠ চাপড়ে বলতে হবে হ্যাঁ তুমি চলো, which I find problematic। কেন আমার কাছে I feel it is a very personal issue। আমি তোমায় তার জন্য বাধা দেব না, পিঠ চাপড়াবো না। আমার পক্ষে I will treat you as a human being with equal respect, কিন্তু apparently সেটা is not অ্যাক্টিভিস্টদের মতে, সেটা নাকি করলে চলবে না, আমাদের এগিয়ে আসতে হবে। আমি জাস্ট একটা জিনিস, মানে আমার নিজের একটা অবজারভেশন, আমার যেটা মনে হয় খুব, যে পার্টিকুলারলি হোমোসেক্সুয়ালিটির ক্ষেত্রে, ইন কেস অফ লেসবিয়ানস গেটিং ম্যারিড, সেখানেও সামওয়্যার নন বাইনারি রিলেশনশিপসের মধ্যেও কোথাও না কোথাও বাইনারিটা বোধহয় চলে আসে। বিকজ যেটুকুন আমি মনে হয়েছে, এখন তো খুব দেখা যায় গে ম্যারেজেস, লেসবিয়ান ম্যারেজেস হচ্ছে, সেখানে যত না দুজন ছেলের মধ্যে বিয়ে যখন হচ্ছে, যে টায়ারটা তারা পড়ছে, একজন যে মেয়ে হিসেবে সাজছে নট নেসেসারি, কিন্তু লেসবিয়ান ম্যারেজেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন ছেলে হিসেবে পোশাক পরছে আর একজন মেয়ে থাকছে। সো সামওয়্যার ওই বাইনারিটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে। মানে এটা আমার মনে হয়েছে যে যদি ইফ আই এম অ্যাট্রাক্টেড টু আ ওম্যান, তাহলে আমি নিজেকেও ওম্যান হিসেবে কেন মেনে নিতে পারছি না? বিকজ আই এম ইন লাভ উইথ আ ওম্যান। আমি যখন তাকে বিয়ে করছি, তাহলে আমিও কেন, ওয়াই কান্ট আই ড্রেস অ্যাজ আ ওম্যান এজ ওয়েল? আমাকে কেন ওই বাইনারিটার মধ্যেই নিজেকে প্রেজেন্ট করতে হবে? সত্যি তাই। এবার আবার এরা হাজবেন্ড ওয়াইফ বলেও রেফার করে, এক্স্যাক্টলি। এন্ড দে হ্যাভ, মানে তারা সংসার করছে, and you have these videos popping up on Facebook. So তারা কি করছে? একজন কাজ করতে যাচ্ছে, the other one is a homemaker. So I think মানে নন বাইনারি রিলেশনশিপস গুলোর মধ্যেও there is binary. So এটা কি আইডেন্টিটি ক্রাইসিস, যেটা আমি বললাম, যে আইডেন্টিটিটা নিজের আমার মনে হয় it's more of a society and could be যে হয়তো ওটা পড়ে somewhere আমি acceptance-টা কিছু একটা ভাবে পাওয়ার চেষ্টা করছি, যে বা মেবি আমার মধ্যে হয়তো ডাইকটমি আছে, যে আমি সেটাকে somewhere I think of myself as a man, but আমি কোনো সার্জারি করে I'm not becoming a man. ওই রিলেশনশিপে I am a man. Exactly. And the other thing I want to have that we don't talk about is also bisexuality. So সেখানে আমার একজন I might have a husband, আমার হয়তো হতে পারে I'm married but still I'm attracted to a woman. So I mean মানে সেই ক্ষেত্রে things get very complicated. মানে ওই আইডেন্টিটি ক্রাইসিস যেটা পোর্ট্রেট করছে, বাইসেক্সুয়ালিটি খুবই আরো কমপ্লিকেটেড অনেক। আমি নিজে দেখেছি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর after many years of marriage, having a child, said that I'm actually lesbian and left and kind of lives with another woman. Bisexuality, polyamory, আমি এখন একজনকে দেখি যে শিকাগোয় PhD করতে যাবে, she has a very steady relationship, ভীষণ বুদ্ধিমান ব্রাইট মেয়ে, মানে অস্বাভাবিক ব্রাইট মেয়ে, একজন 27 বছরের। সে তার
বয়ফ্রেন্ডকে বলেছে যে we will have a steady relationship but I will continue to have sex with multiple other men, এবং তাতে যখন না বলেছে একটা ভয়ঙ্কর ওভারডোজ নিয়েছে। ভয়ঙ্কর মানে সে প্রাণে বেঁচেছে সেটা, এবং সেই ওভারডোজটা নিয়ে ওই ছেলেটার বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছে, নিয়ে সে ভয়াবহ পরিস্থিতি আর কি। এবং তাকে কিছুতেই সেখান থেকে শিফট করানো যাচ্ছে না যে তুমি, এটা তো সম্ভব না, ও তাকেই বিয়ে করবে, ওকেই থাকতে হবে, ওর টার্মস এ। What was the reaction of the person that she was engaged to about? এই ছেলেটি, সেও পড়াশোনায় খুব ভালো, তার নিজেরও, ও প্রায় 8-9 মাস ধরে মেয়েটাকে বলছে যে আমার পক্ষে এটা সম্ভব না, মানে আই রেসপেক্ট হোয়াট ইউ। ছেলেটা, আমি কখনো কথা বলিনি, কিন্তু আমি তো যা দেখে বুঝলাম রামকৃষ্ণ আর গান্ধীজির মতো একজন মানুষ, মানে সে একটা অবাক কাণ্ড। ছেলেটি বলেছে যে আমি সবসময় তোর পাশে থাকবো, ভালোবাসবো, বাট উই ক্যানট গেট ম্যারিড, কেননা আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। বাট আই ডোন্ট ক্রিটিসাইজ ইউ ফর হোয়াট ইউ আর, এটা অবভিয়াসলি। এবং এও বলেছে, মানে এগুলো সব মেয়েটার কথা, আমি ছেলেটাকে তো আমি কখনো মিট করিনি। অ্যাপারেন্টলি ছেলেটা বলেছে যে আই লাভ ইউ বাট দিস ইজ নট সামথিং উইচ আই ক্যান। এবং মেয়েটা তাদের নাকি বলেছে যে তুমিও এটা করতে পারো। তখন বলেছে যে আমি মানে আমি সেইটা, আমার মধ্যে সেটা আসছে না, মানে আই ডোন্ট সি দ্য নিড টু ডু দিস। তো এখন মেয়েটার সাথে আমার যে কথাবার্তা হয় তাতে আমরা করছি যে কেন এটা দরকার, কেন। তো নানা রকমের জুওলজি থিওরি দেয়, আমি অতটা জুওলজি জানিও না, যেটা আর মেয়েটা অসম্ভব বুদ্ধিমান, তাই ওর সাথে সায়েন্স নিয়ে মানে ওই সব জায়গায় পারা যাবে না। হ্যাঁ, মানে ইউ মাইট নো যে কিরকম জুওলজিতে কি এগুলো ডিপার্টমেন্টে জানবে যে কজন থাকে। যে বললো না মানুষ এগুলো, ও যেগুলো বলে ঠিক কথা বলে যে এগুলো পুরো এর থেকে টেনে আনে, যে মানে প্রাগ ঐতিহাসিক এর থেকে যাতে প্রপার্টি ডিভিশন না হয় সেই জন্য ছেলেরা অনেকগুলো বউ করতে পারতো, মেয়েরা মানে একজনেরই বাচ্চা হওয়ার এইসব ছিল। ভেরি ডিফিকাল্ট টু, ওই সায়েন্টিফিক লজিকে ওর সাথে তো পেরে ওঠা যাবে না, তাই ওই ইমোশনাল এতেও এখনো শি ইজ নট এট আ প্লেস। কিন্তু তার জন্য মুশকিল কি হচ্ছে যে শি ইজ সাফারিং আ লট। মানে এখন আমাদের একটা অ্যাটিটিউড হতে পারে যে যা কানে শহর মেরে তোকে পারলাম না, তুই যা যা করার কর, মর্গে যা, কিন্তু তা নয় অ্যাকচুয়ালি। মানে শি ইজ অ্যাকচুয়ালি ভেরি troubled. She is very troubled by what she is, and she realizes that her thought pattern is abnormal. Bisexuality is largely hidden in India. A majority of bisexuality হচ্ছে যে যেখানে I am forced to marry someone, woman, and then I am having sex with other men. এবং এটাও আমরা দেখেছি, এবং তাতে খুব ট্র্যাজিক কনসিকুয়েন্স। মানে ছেলে হ্যাজ ডিসকভার্ড চ্যাটস অন ফাদার্স ল্যাপটপ ডিউরিং কোভিড, যে এবং বুঝেছি যে লাস্ট 14-15 বছর বয়সে বাবা যখন ট্যুরে যেত তখন হি ইউজ টু হ্যাভ রিলেশনশিপ। Kolkata also, like all cities, Kolkata also has got a very strong gigolo culture, where male prostitutes এই gigolo এতে আবার এদের খুব আছে যে they actually don't have sex with men because they are transgressors, না mostly economic oriented. হ্যাঁ, যারা সেক্স উইথ মেন হবে তারা ট্রান্সগ্রেসার্স, কিন্তু হ্যাঁ ট্রান্সেক্স, কিন্তু যারা জিগোলো তারা কিন্তু they will only have sex. জিগোলো তো মানে that is male prostitution. হ্যাঁ, মেল প্রস্টিটিউশন, মানে মেল প্রস্টিটিউশনদের মধ্যে যারা একেবারে they only মানে আর এই ট্রান্স যারা তারা they often have sex with men, কিন্তু এদের মধ্যে আবার একটা ক্যাটাগরি অফ জিগোলো আছে যারা ওরা they will only have sex only with women. আপনি জিওলজির কথা তুললেন বলে একটা জিনিস আমি বলি, আপনি ওই মেয়েটিকে একটা কথা বলতে পারেন যদি তার সঙ্গে আপনার যোগাযোগ না রেগুলার দেখা হয় আবার ওকে, ও নিশ্চয়ই আপনাকে এটা বলেছে যে হিউম্যান বিংস আর পলিগ্যামাস এন্ড পলিঅ্যান্ড্রাস হোয়াট এভার দেয়ার ইজ। তো আপনি ওটা এটাও বলতে পারেন হিউম্যান বিংসরা পলিগ্যামাস পলিঅ্যান্ড্রাস সব ম্যামেলরাই তাই,
mostly. There are mammals which are unigamous, monogamous. They never change their partners. Elephant নয়, elephant এর harem system. Elephants have harem system, but their harems are matriarchal harem. সোয়ানরা তো ম্যামেল নয়, আমি ফক্সদের কথা বলছি। ফক্সদের মধ্যে অনেকে আছে যারা একদম মনোগামাস। একটা শিয়াল স্নেকের মধ্যে কোনো গ্যামাসের ব্যাপারই নেই। স্নেকরা হচ্ছে কিছু যায় আসে না, দে মেট অ্যান্ড দে গো অ্যাওয়ে। ইভেন আপনার কিং কোবরাদের মধ্যে দেখা যায় যদি মেল সেক্সুয়াল ওভারচারকে ফিমেল রিজেক্ট করে, ফিমেলকে খেয়ে নেয় লিটারালি। ওটা আপনি ওইটা বলে দেখতে পারেন যে বেসিক্যালি এটা কোনো মানে জিনের ব্যাপার বলে চালিয়ে দেওয়া যায় না। আমি জাস্ট আপনাকে একটা সাজেশন দিলাম অ্যাজ এ জুলজি টিচার। তো রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখেছি যে লট অফ মেন হ্যাভ মানে বাইসেক্সুয়াল। আমার মনে হয় প্রেফারেন্সিয়ালি তারা গে, ফোর্সড ইনটু আ ম্যারেজ, মানে খুব ওপেনলি বাইসেক্সুয়াল। এখন সবাই তো আর আমাদের কাছে আসে না, মানে লট অফ পিপল আর হ্যাপি ডুইং হোয়াটএভার দে আর। আমি ওই যে বিষয়টা সত্যজিৎ বলছিল যে মেয়েদের মধ্যে লেসবিয়ানদের ম্যারেজে যে পাওয়ার রিলেশনশিপ, এটা নিয়ে কিন্তু অনেক আগেই মানে বেশ কয়েক দশক আগে ফেমিনিস্ট মুভমেন্ট এটা অ্যাড্রেস করছিল এই সমস্যাটা। এটা নিয়ে একটা এরকম একটা মত আছে আর কি, অনেক স্ট্রং ফেমিনিস্ট যারা ইউরোপে, তাদের এরকম একটা মত ছিল যে এই জন্যই হেটেরোসেক্সুয়াল সম্পর্কটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না, যে এর মধ্যে একটা যে সোশ্যাল পাওয়ার হায়ারার্কিটা ভীষণভাবে রিফ্লেক্টেড হয়, মানে ইভেন দ্য ভেরি অ্যাক্ট অফ সেক্স তার মধ্যেও এই পাওয়ার রিলেশনশিপটা রিফ্লেক্টেড হয়। তো সেই কারণে আর কি এরা মনে করে যে লেসবিয়ান ম্যারেজটা এটা মানে অনেক বেশি লিবারাল, এবং সেই ক্ষেত্রেও এই মানে আলোচনাটা এসছে যে এই যে পাওয়ার রিলেশনশিপটাকে অনেকে ইনভাইট করে যে একজন প্লেইং দ্য রোল অফ হাজব্যান্ড, একজন প্লেইং দ্য রোল অফ ওয়াইফ, এটাও কেউ কাউন্টার করা, মানে কেউই হাজব্যান্ড নয়, কেউই ওয়াইফ নয়। এবং এরা মনে করছে যে এটা লেসবিয়ান বিয়েতেই হতে পারে, মানে যেখানে দুজন একটা ইকুয়াল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মানে এটা একটা বড় ফেমিনিস্ট থট একটা সময়। হ্যাঁ, এবং সেটা কিন্তু আমরা না সবসময় এই জিনিসটা মনে রাখি না, মানে অনেক সময় মজা করে বলে ফেলি। ধরুন অপর্ণা সেন আমাদের সবারই একটা ভীষণ ভালো মানে জায়গায়, উনি ফেমিনিস্ট হিসেবে ওনার চিন্তা ভাবনা সব দিক থেকে আমাদের খুব শ্রদ্ধেয়। তো আমার মনে আছে ছোটবেলায় একটা সানন্দা আমরা পড়তাম, খুব সানন্দার সম্পাদকীয় লিখতেন, সেখানে ওরকম এক জায়গায় লিখেছিলেন যে ওনার বোধহয় ডোমেস্টিক হেল্প অনেক দিনের জন্য ছুটিতে ছিলেন, সেজন্য উনি সবকিছু করেছেন আর কি, মানে বাড়ির সবকিছু কিভাবে টাইম ম্যানেজ করে সবকিছু করছেন, সানন্দার অফিসে আসছেন, শুটিং এ যাচ্ছেন। তো সেই সব করে টোরে লাস্টে লিখছেন যে দিনের শেষে আমার মনে হলো যে আমার মা বা বাবা কখনো বলতেন আমাকে যে ইউ ডোন্ট নিড আ হাজব্যান্ড, ইউ ওনলি নিড আ ওয়াইফ। তো এই যে রিয়েলাইজেশনটা এর মধ্যেও কিন্তু ভীষণ পাওয়ার হায়ারার্কি রয়েছে। তো মানে উনি সেটা রিয়েলাইজ করতে সেই মুহূর্তে হয়তো পাচ্ছে না, মানে যে আই নিড আ ওয়াইফ, এর মধ্যে তো একটা ভীষণ রকমের পাওয়ার রিলেশন আছে, সব করে দেবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, আর ওনার মতো ব্যক্তি আর কি। আমার মনে হয় ডাইকটমি এটা থেকে বেরোনোটা ইজ ভেরি ডিফিকাল্ট ব্যাপার। এটা সামওয়্যার আমরা ইন্টারনালাইজ করে নিয়েছি, মানে সামথিং অ্যাজ ইউ নো নর্মাল। মানে আমি যদি এখন আমার মাকে গিয়ে লেসবিয়ান ম্যারেজের কথা বলি তো দেবে ঘুরিয়ে আর কি। সো ইটস লাইক আনঅ্যাকসেপ্টেবল, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, দিস ইজ নট ন্যাচারাল, তাহলে তো ছেলে মেয়ে কেন হলো? So things like that. So you know you refrain from saying these things. মানে তাও আমি মনে করি ইস্টার্ন ইন্ডিয়ায় কম্পেয়ার্ড টু নর্দার্ন ইন্ডিয়া অনেক মানে অকল্পনীয়, মানে কোনো তুলনাই হয়। এখানে যে ছেলেমেয়েরা একটু বলতে পারে, করতে পারে, সেগুলো কিন্তু একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে, বিহার, ওই দিকটায় গেলে আর পাঞ্জাবে গেলে তো অনার ফিলিং যেটা করে আর কি। ওকে, আমার মনে হয় আর তো
আমাদের যদি একটু নেগোসিয়েশন স্ট্র্যাটেজিস গুলো যদি একটু মানে রিলেশনশিপ বিল্ডিং এর ক্ষেত্রে রিলেশন এগুলো না খুব ইউনিকলি মানে আমি যদি রিলেশনশিপ কনফ্লিক্টের জায়গায় আমার মনে হয় পেশেন্ট লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে উইদাউট গিভিং এনি জাজমেন্ট। কেননা অনেক ক্ষেত্রে কি হয় যে যারা আমাদের কাছে বলতে আসে তারা কিন্তু অনেক সময় সলিউশনের জন্য বলতে আসে। কি হয় যে when I am having a conversation with someone I am also talking to myself and thinking about what is how I am representing the facts. তো প্রথমে না যখন আমরা খুব ইমোশনালি চার্জড আপ হয়ে থাকি then it is not a right time to show you the other path. আমি যতক্ষণ না কাম ডাউন করছি এবং সেটা সম্ভব নয় যতক্ষণ না আমি খুব মানে পুরো ব্যাপারটাকে ব্যক্ত করতে পারছি এবং তারপর মানে ট্রাইং টু আমার রিলেশনশিপ কনফ্লিক্টে কি আমার তো প্রবলেম সলভিং স্কিলটা শেখাতে হবে যে আমি একজনের সাথে রিলেশনশিপ মেনটেন করতে চাই বা রিলেশনশিপ থেকে আমি কোনো আঘাত পেয়েছি সেইটাকে আমি নতুন ফ্রেমওয়ার্কে কিভাবে দেখে আবার অ্যাপ্রোচ করব। আমি যে পদ্ধতিতে অ্যাপ্রোচ করছি সেটা কাজ করছে সেইটা না মানে আমার মনে হয় একটু কেউ থিতু হলে তারপর তার সাথেই কথা বলে যে তুমি তাহলে এটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারো মানে তোমার কি মনে হচ্ছে। এবং আমি সবসময় যেটা বলি যে একটা রিলেশনশিপ মেনটেন করা বা আমাকে অন্যজন কিভাবে দেখবে সেইটা I can only control 50% of the whole thing এবং সে কিভাবে ব্যাপারটা দেখছে তার অনেক মানসিক পরিস্থিতির উপর নির্ভর করছে। যে আমি হয়তো কাউকে একটা দেখে হাত নাড়লাম সে আমার দিকে না তাকিয়ে গম্ভীরভাবে চলে গেল হয়তো তার কোনো প্রবলেম রয়েছে সে তখন কোনো মানসিক অশান্তিতে রয়েছে পরীক্ষা নিয়ে ভাবছিল কোনো তার মনে দুশ্চিন্তা ছিল তাই সেইটা নট নেসেসারিলি যে তোমাকে অবজ্ঞা করেছে ও হয়তো মানে we have to develop a sense in the person that the other person has a different mind. তুমি যেভাবে ভাবছো ও সেভাবে ভাবছে না এবং তার অন্যভাবে ভাবার অধিকার রয়েছে। কেননা আমরা যখন কাউকে যদি ভীষণ ভাবে আর কি ভালোবাসি বা তার সাথে রিলেশনশিপ মেনটেন করতে চাই তখন আমাদের মনে হয় না যে আমি চাইছি ও কেন ওরকম ভাবে চাইছে তখন সেইটা না প্রথম একটু মানে যখন একটু শান্ত হবে তখন এই রিয়েলাইজেশনটা ডেভেলপ করা দরকার that the other person has a different mind এবং সে হয়তো তোমাকে কোনো কারণে তোমার হয়তো he or she is not ready বা এক সময় ভালো লাগতো এখন লাগছে না people change their minds সেইভাবে রিলেশনশিপটাকে বোঝানোর দরকার। এবং অলওয়েজ আমার মনে হয় যে ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন is helping young people to learn deal with failures. মানে আমার মনে হয় যে the biggest gap we have actually in conversation with young people at homes, in schools, in colleges, that we don't talk about failures. মানে you have to talk about failures. যে তুমি পরীক্ষায় ভালো না করলে কি করবে, তুমি চাকরিটা না পেলে কি করবে, তোমার যেটা পছন্দের জিনিস তুমি সেটা না পেলে কি করবে, তোমার যদি রিলেশনশিপ ফেল করে তুমি কি করবে, তোমার বাবার যদি দেখো যে শরীর খারাপ হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টস আসছে, তাহলে চাকরি চলে গেল, তাহলে তুমি কিভাবে ডিল করবে। So we are, as a society, we are so geared up for training for success now that we don't talk about failures. So I think মানে a culture of conversation about disappointments, failures is very, very important. Very important. আর বাচ্চারা এটা কিন্তু খুব মানে বাচ্চা বলতে আবার I am kind of talking about 120. They actually kind of absorb this very well. আর কিছু ছেলেমেয়ে দেখবেন they are মানে born philosophers. মানে আমি অনেক বাচ্চাদের দেখি যাদের কনভারসেশন শুনলে অবাক হয়ে যাওয়ার মতো ইনসাইট। আমি একটা ছেলেকে দেখতাম সাউথ পয়েন্টের ছেলে ছিল, একটা মেয়েকে সাংঘাতিক তার প্রেম, আর সেই মেয়েটা মানে ক্লাসের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ভালো পড়াশোনায়, অন্তত 50 জন সাউথ পয়েন্টে তো ক্লাস 6 থেকেই সবাই বিয়ে ঠিক করে নেয়, প্রায় 50 জন 7 থেকে মোটামুটি 7 তো এর পেছনে প্রায় 50টা ছেলে একেবারে মানে গড় হয়ে প্রণাম করার মতো পরিস্থিতি। তো এবার ও বেচারা বিরাট বড় একটা চিঠি
লিখেছিল যেটাও জমা দিতে পারে, মানে মেয়েটাকে দিতে পারে, কেননা হি ওয়াজ সো অ্যাফ্রেড। এবং ওর একজন বন্ধু সেই চিঠিটা নিয়ে ওকে খুব পুরো ব্যাপারটাকে হিউমিলিয়েট করেছে, তো এবং এই ছেলেটা সায়েন্সে হি ওয়াজ আ ট্যালেন্ট, মানে ওকে সায়েন্সের জন্য সবাই বিটস, আমাদের যে টেকনোলজিক্যাল মিউজিয়াম সেইখানে পাঠাতে পারে। তখন ও আমাকে, তো আমি ওর সাথে এক দুদিন কথা বললাম, ও বেচারা খুবই দুঃখে ছিল। তারপর থার্ড দিন যেদিনকে এলো সেদিনকে আমার বললো, আঙ্কেল তো সবই ডোপামিন আর অক্সিটোসিন। তখন আমি বললাম মানে বলো না, লাভে না একটা অক্সিটোসিন সার্জ হয়েছিল, ওটা কমে গেছে। আর ডোপামিনটা তোমার সাথে কথা বলে ভালো লেগেছে, ঠিক হয়ে গেছে, ডিপ্রেশনও চলে গেছে। তো ওরা নিজের থেকে, এটা কিন্তু আমি বলিনি, মানে আমার কি হয়েছে, ও সো লট অফ ইয়াং পিপল দে অ্যাকচুয়ালি ডু নট, মানে আমার ওর সাথে কথা ছিল অ্যাবাউট ফেলিয়ার্স, দ্যাট আমার একটা খুব স্ট্যান্ডার্ড একই গল্প সবাইকে বলি। আমি বলি যে এটা সহলোকা অন্তত 2 কোটি বার শুনেছে। আমি বলি যে আমার এরকম 47 বার হয়েছে, হয়েছিল, তাই আমি এখনো বহালতো বিয়েতে বেঁচে আছি। তখন মনে হতো যে গলায় দড়ি দিয়ে আমি এবার মরবো, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এখনো বেঁচে আছি, তাই এটা কোনো মন খারাপ করার কিছু নেই। তো সেই জন্য if you have conversations about failure and also you say personalize যে আমারও এরকম হয়েছিল, I have also gone through it, which you all have, তাহলে না young people, children, they accept it. তো আমার মনে হয় যে talking about, আমি যেটা আগে বললাম, emotional aspects, that expressing emotion is a valid way of communicating your thoughts. You can say that you are not feeling well, you are angry, আর এর অনেকগুলো টেকনিক্স রয়েছে, মানে ফর দোজ হু হ্যাভ কাইন্ড অফ অ্যাডোলেসেন্টস এন্ড ইয়াং চিলড্রেন, কখনো না ডোন্ট চুজ আ ভেরি হিটেড মোমেন্ট, মানে যখন খুব হয়েছে তখন আমার এরকম হয়েছিল, আমাকে মা বলেছিল, তখন আমি ওইসব বলে কোনো লাভ নেই, মানে তোর দিদা আমাকে বলেছিল। রিলেটিভলি when you are calm, মানে যখন এটা, তখন bringing up emotional subjects is very important, and also not maintaining eye contact, চোখের দিকে তাকিয়ে জানিস তো এরকম না করা ভালো। পাশাপাশি ইউ আর ডুইং সামথিং, ইউ আর ওয়ার্কিং হিয়ার, শি ইজ ওয়ার্কিং হিয়ার, তরকারি কাটা হচ্ছে, রান্না করা হচ্ছে, পাস্তা সার্ভ করা হচ্ছে, ডিনার টেবিলে কাজ করা হচ্ছে, দেন টক অ্যাবাউট কাইন্ড অফ ইমোশনালি হেভি সাবজেক্ট, সো দ্যাট children can actually look away and they have an escape. And খুব ইমোশনাল যখন, আমিও একেবারে বাড়ি থেকে ঠিক করে গেছি যে এরকম আজকেই কথা বলবো, এরকম হ্যান করবো ত্যান করবো, তাহলে খুব মুশকিল। and not maintaining eye contact, তাই গাড়িতে যেতে যেতে is a very good time when you can talk about things. তো সেইগুলো আমার মনে হয় করলে ইউজফুল হবে। Sir, you're talking about having conversation with the young adults. আমাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস নোটিস করি, স্টুডেন্টটা যেহেতু এই এজ গ্রুপে রয়েছে, ওদের মোবাইল অ্যাডিকশন একটা বড় ফ্যাক্টর, যে ওরা ইন্টারপার্সোনাল যে স্কিল ডেভেলপ করবে, তো দে আর ইনসাইড দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, তো তারা রিয়েল ওয়ার্ল্ডে কমিউনিকেট করতে ভুলে যাচ্ছে। তো ইভেন while we're trying to communicate to them about their own problems and having a conversation, সেটা হতে পারছে না, কারণ ওরা মোবাইলে ওই জগতে ওরা ইন্টারঅ্যাক্ট করতে জানে, রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল টাইমে ওটা ভুলে যাচ্ছে, এটা একটা সমস্যা। ট্রু, আমার না এই মোবাইল এডিকশন নিয়ে বলতে বললে আমি প্রায় 8টা অবধি কাটিয়ে দেবো। এবারে সি there are many things, মানে সি মোবাইল is a part of life, তাই না? মানে you can't really live a life without mobile, and I think we have to acknowledge the power of mobile phones. মানে তাতে সব আছে। আগে আমি যদি মানে আড্ডা মারতে বেরোতাম বন্ধুদের সাথে, তাহলে আমাকে মায়ের পারমিশন নিতে হতো, তারপর তার মায়ের পারমিশন নিতে হতো, তারপর তার বাড়িতে যেতে হতো, সেখান থেকে তার মা কচুরি সিঙ্গাড়া আনাতো, তারপর যদি ডিভিডি বা আমাদের সময় ডিভিডি ছিল সেটা ভাড়া করে এনে আমরা একটা বসে সিনেমা দেখতাম বা একসাথে পড়াশোনা করতাম, কিছু একটা করতাম। এখন আই ক্যান ডু ইট ওভার ফোন, মানে আই ক্যান ওয়াচ কনসার্টস টুগেদার,
আমি মাসাই মারাতে একটি সাফারি হচ্ছে দেখতে পারি, আমি পড়াশোনা করতে পারি, আমি খাবার অর্ডার দিতে পারি, আমি লুরভে কি হচ্ছে দেখতে পারি, আমি অন্য বন্ধুদের সাথে চ্যাট করতে পারি, আমি 50 জন বন্ধুদের সাথে গল্প করতে পারি, আমি আমার টিচারের সাথে কমিউনিকেট করতে পারি, আমার দিদার ওষুধ অর্ডার করতে পারি। সো দেয়ারফর ইউ রিয়েলি ক্যানট অ্যাভয়েড মোবাইল ফোনস। এইটা হচ্ছে সামথিং which you all have to acknowledge. নাম্বার 2, আমি যদি বলি তুমি মোবাইল ফোন করবে না, তাহলে আমি কি করব? আর আপনি যদি একটা বাচ্চার, আর বাচ্চা বলতে কিন্তু again I am kind of meaning all যে if you track their daily life, একটা স্কুলের ছেলে যে আমি ধরে নিলাম 14-15 বছর যখন থেকে মোবাইলটা ওরা হাতে পায়, স্কুল থেকে ফিরলো 1.5 ঘন্টা 2 ঘন্টায় রেস্ট নিল, এ করলো, তারপর আবার নেক্সট টিউশনের মধ্যে গেল। খেলতে যাওয়ার জায়গা নেই, খেলতে গেলে বাবা মারা টায়ার্ড হয়ে যাবে বলে টিউশন টিচার আসবে 6টার সময়, খেলতে যেতে পারবে না। সো দ্য ওনলি থিং দে ক্যান ডু ইজ টু অ্যাকচুয়ালি হ্যাভ মোবাইল ফোনস। সেইটাই ওদের একমাত্র রিক্রিয়েশন। না, ইউ ক্যানট টেল এ চাইল্ড ইউ ক্যানট হ্যাভ রিক্রিয়েশন। তাহলে ওরা করবেটা কি? ওরা তো আর বেদ বেদান্ত আর ব্রহ্মকুমারীর পডকাস্ট শুনবে যে ওম ওম চান্টিং করলাম, গাছপালা দেখে বাবারা বলে ভালো জিনিস দেখ। ভালো জিনিস কে দেখেছে? 14 বছর বয়সে আমি ভালো জিনিস দেখেছি? কেউ ভালো জিনিস দেখে না, ভালো জিনিস ইজ বোরিং। তো সো দেয়ারফর এই যে 1.5 ঘন্টা পাচ্ছে, তার মধ্যে বাচ্চারা করবেটা কি? বাবা মা দে আর বিজি ইন দেয়ার, তাদেরও দোষ দিয়ে লাভ নেই, তারাও টায়ার্ড, ক্লান্ত। রাত 8টা-9টার সময় ফিরলো, দে হ্যাভ আ ব্রিফ ডিনার টেবল কনভারসেশন, দে গো ব্যাক টু স্লিপ। 10টার মধ্যে পরের দিন থেকে আবার দৌড়। এই যে 1/2 ঘন্টা বাবা মা সময় পাচ্ছে, তার মধ্যে শান্তনুবাবু কত নম্বর দিয়েছেন ফিজিক্সে, প্রদীপ কি খাতাটা দিয়েছে দেখি, উনি তো ফোন করেছিলেন তুই ক্লাসে যাচ্ছিস না। কোনো there is no fun and humor in the relationship. আড্ডা নেই, ফাঁকি নেই, খালি হচ্ছে কি নম্বর দিয়েছি, ওরা তো কমপ্লেন করেছিল, গার্জিয়ান কল করেছে ক্লাস করছিস না। So there is discipline. Like if you look at a child's life, they are completely devoid of any entertainment apart from what is being provided by the mobile phone. So when I am having a conversation with a child, যে তুমি মোবাইল ফোন ব্যবহার করবে না, I have to give them a very valid alternative which is equally entertaining. এছাড়া স্যার আরেকটা সমস্যা হচ্ছে, ছেলেমেয়েরা যতক্ষণ স্কুলে থাকছে তো থাকছে, তারপর যখন তারা বাড়িও আসছে, তাদের যে স্কুল থেকে স্টাডি মেটেরিয়াল যে প্রোভাইড করা হচ্ছে সেটাও কিন্তু নয় হোয়াটসঅ্যাপে। এমনও হয়েছে, দেখা যাচ্ছে যে ধরুন স্কুলে কোনো ক্লাস হয়তো হলো না, সেই টিচার বলেন আমি অমুক দিন অমুক সময়ে আমি গুগল মিটে বা ইয়েতে আমি ফলে আমি যে বলবো যে তুমি ফোনটা ইউজ করো না, হয়তো আমি বুঝতেও পারছি যে আমি রান্নাঘরে আছি, আমার ছেলে বা আমার মেয়ে দেখছে, তো সে সঙ্গে সঙ্গে বললো মা আমি তো হোয়াটসঅ্যাপে টিচারের এই মেটেরিয়ালসটা দেখছিলাম, উনি এটা দিয়েছেন। ফলে সবটা তাকে তো বলতে মানে মোরালি আমি বলতে পারবো না কিছু, বা সে হয়তো সত্যি সেটা দেখছে, এইভাবে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। তো এইবারের সলিউশন, the whole issue is how do you solve this? এবার সত্যি কিন্তু there is a loss of conversational skills। মানে আমি জানি না আপনারা পড়েছেন কিনা, আমেরিকায় লাস্ট 2-3 মাসে একটা বই সাংঘাতিক হিট হয়েছে, দ্য অ্যাংশিয়াস জেনারেশন। মানে প্রচুর লোকে এই নিয়ে লিখেছে, বলেছে, তার বক্তব্য এক্স্যাক্টলি যে মোবাইল বাদ দিয়ে দাও, 17-এর আগে মোবাইল দিতে পারবে না। আমার মনে হয় এগুলো খুব অবাস্তব, আমার মনে হয় এগুলো খুব অবাস্তব কথা। সো হোয়াট ডু ইউ বেসিক্যালি ডু? সো দেয়ারফর একটা হচ্ছে না, বাবা মাদের they have to be very very aware about the whole use of mobile technology. আমরা পারি না, ওরে বাবা আমার ছেলে কি বুদ্ধিমান, সব পারে। এই একটা গর্ব না বাঙালি বাবা মাদের পার্টিকুলার। আমি তো ডক্টর রাম পারি না, ছেলে সব পারে। এই সব পারেটাই সর্বনাশ। মানে আমার মনে হয়
আমাদের মধ্যে কেউ ওরা প্র্যাকটিক্যালি পারেও অনেক ক্ষেত্রে, এটা কিন্তু সত্যি। এবার আপনারা পারেন না সেটা আপনার প্রবলেম, আপনাকে জানতে হবে কি করতে পারেন। দ্যাট ইজ হোয়াট আই এম সেইং, যে টিন্ডার কি, স্পটিফাই কি, এগুলো কি, স্ন্যাপচ্যাট কি। সো আনলেস ইউ নো, ইউ উইল নট বি এবল টু টেল অ্যাওয়ে দ্য ডেঞ্জার। আমার মা ছোটবেলায় বলেছিল যে শিটুদার সাথে মিশবি, কেননা শিটুদা আমি জানতাম গাঁজা, কিন্তু আমার মা জানতো, কিন্তু আমি বন্ধুত্ব কার সাথে করছি, কোন সাইটে যাচ্ছি, ইউ ডোন্ট নো। সো আনলেস ইউ ফ্যামিলিয়ারাইজ ইয়োরসেলফ উইথ দ্য মোবাইল এন্ড দ্য টেকনোলজি, you will not be successful. Number one. Number two, again bringing back the culture of conversation. That তুমি 1.5-2 ঘন্টা রোববার দিন আমরা কেউ মোবাইল ব্যবহার করব, যে করবে সে 5 টাকা ফাইন দেবে, সেটা বাবা হলেও দেবে, মা হলেও দেবে, ফোন ধরলে you cannot do it. And there has to be time where we are আলাদা করে we are talking about our daily activities, which is not restricted to খোকা তুই জয়েন্ট পাবি কি, মানে কত হলো, নিটে কি হলো, তোর বন্ধুর মা, বইমুখের মা বললো তো জিওগ্রাফিতে ভালো করেছে তুই করিসনি, এরকম এইগুলো না। সো দেয়ার হ্যাজ টু বি, সি পেরেন্টিং ইজ মাচ ব্রডার দ্যান ডিসিপ্লিন, আমার মনে হয় দ্যাট হ্যাজ টু বি রিমেম্বার। আর এখন বাচ্চারা প্রচুর সেক্লুডেড থাকে, মিশতে দিতে পারে না, ইভেন যারা কমপ্লেক্সে থাকে, যারা হয়তো একটু পারে, কিন্তু যারা ছোট ছোট অন্য পরিবারে থাকে, তো সেই জন্য না তাদের ওই এন্টারটেইনমেন্টের অল্টারনেটিভটা দিতে হবে। ছেলেমেয়েরা যদি দেখে যে বাবা মা বই পড়ছে, মানে ছোটবেলা থেকে খেলাধুলো ইন্টারেস্টেড, টিভিতে স্পোর্টস দেখছে, দে অলসো ডু ইট। আমি অনেকদিন আগে একটা জায়গায়, এটা আমি অনেক জায়গায় বলেছি, আমি একটা জায়গায় খেতে গিয়েছিলাম, একটা অঞ্জন দত্ত আছেন না, অঞ্জন দত্ত সিনেমা, তার একটা স্ত্রীর একটা বার্মিজ রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা একদিন খেতে গেছি। তো সেখানে একটা 8-9 বছরের বাচ্চা আর তার বাবা মা দুজনে বসে আছে, বাবা মা ক্রমাগত মোবাইলে কাজ করে যাচ্ছে, যে মেয়েটা সে নানা রকমের দুষ্টুমি করছে, মেয়েটার নাম মানা। তো মা বলছে, মানা আমি তোকে মানা করেছি না? তো মানা বেচারা কি করবে, চকলেট এইসব নিয়ে এসে করছে, তোর মা প্রচন্ড রেগে, কতবার মানা তোকে মানা করেছে। এবার মানাকে মানা করেছে, কিন্তু মানা যে কি করবে সেটা তো বলছে না, কেন মানা তো 40 মিনিট খাবারের জন্য ওয়েট করছে, খাবারও পাওয়া যাচ্ছে না, বাবা মা দুজনেই মোবাইল দেখছে। You get my point? So unless এরা যে মোবাইল ব্যবহার করবে না সেটা কি করবে। এবং আমি অনেক না ছেলে মেয়েদের বলি যে ইউ টেক্সট ইউর পেরেন্টস, যে when you are calm, মানে তোমার যদি কিছু মনে হয় তুমি হোয়াটসঅ্যাপে কথা বলো বাবা মার সাথে, যে তুমি যদি মুখে না বলতে পারো। এবং বাবা মাদেরও আমি বলি যে ইউ ইমিডিয়েটলি ডু নট রেসপন্ড। আমি অনেককে বলি যে ইউ প্রিপেয়ার লিখে and you do not send it. আজকে আমার খুব রাগ হলো, অভিমান হলো, কালকে আমি ওটা কম্পোজ করে নিজেকেই পাঠালাম, কালকে পাঠাবো। তাই আমার মনে হয় যে alternatives of communication has to be taught. Parents have to be far more responsible in initiating conversation. মোবাইলে মুখ ঢুকিয়ে আছে, সেটা তো বেচারারা সুযোগ পাচ্ছে না কথা বলার। আর নাম্বার 3, acknowledging that a lot of things which are very interesting. তো আমি সবসময় করি কি, যে বলে যে তুই কি ধরনের গান শুনিস, তো বিটিএস সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, পিঙ্ক, বিটিএস এর সম্বন্ধে। তখন আমি বলি বাবা মা কি ধরনের শোনে, বলে অতুল প্রসাদ শোনে। তখন আমি বললাম যে বাবা দুটো বিটিএস শুনবে, তুই দুটো অতুল প্রসাদ শুনবে। So basically getting to know each other's world. But if the child realizes that I as an adult am interested in your world, মানে আমি তাচ্ছিল্য করছি না, আমি বলছি না বিটিএস কি বাজে, ওরে বাবা তো মেয়েদের মতো দেখতে, দাড়ি গোফ নেই ছেলেগুলোর সব, তাহলে কিন্তু they will not engage with you. মানে আমার এক্সপেরিয়েন্স, আমার মা ইজ আ ক্লাসিক্যালি ট্রেন্ড সিঙ্গার, ঠিক আছে, কিন্তু I always took a lot of interest in western music স্কুল ডেজ থেকে। তো she would always, মানে আমি গান শুনছি যেগুলো মাও শুনতো, মানে মা সিলিং ডিয়ন, সেনায়াকে শুনছে আর কি। সো আমার আর মার মানে মিউজিক নিয়ে আলোচনাটা হ্যাজ বিন লাইক ইউ নো a bond. একদম না সেটা করা যায়। এখন পেরেন্টস হ্যাভ টু টেক অ্যান এক্সট্রা স্টেপ।
সাংঘাতিক বিটিএস এর ফ্যান কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, মানে তারা ব্ল্যাকপিঙ্ক, হ্যাঁ, তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ তো এবার ওরা কোরিয়ান খেতে চায়, কোরিয়ান। আমার তো, আমি একটা মেয়েকে দেখলাম সে কোরিয়ান লিখতে পারে, তখন আমি বললাম যে তুই কোরিয়ান লেখ, তখন আমরা ভাবলাম যে কি লিখবো, আমি বললাম কি লিখবো, আমার তখন ইলেকশনের সময় ছিল, আমরা লেখ মা মাটি মানুষ। ইনফ্যাক্ট ওরা আমাদের চেম্বারে টাঙানো আছে, তখন মা মাটি মানুষ কোরিয়ানে লিখলো, তখন আমরা বুঝবো কি করে এটা কোরিয়ান, আমরা তো কিছু যাই না, তখন আমরা গুগল ট্রান্সলেটরে ছবি তুলে করলাম, গুগল লেন্সে অ্যাকচুয়ালি বেরোলো মা মাটি মানুষ, সেটা আমাদের চেম্বারে প্রাউডলি টাঙানো আছে ওর তলায় নাম দিয়ে। এই বিজেপির লোক এলে বুঝতে পারবে না, কেন তো কোরিয়ানে লেখা। কিন্তু একটা জিনিস দেখি যে টিচার হয়ে যদি ছেলেমেয়েদের সাথে না একটু ফ্রেন্ডলি ভাবে আমরা কথা বলি, অনেক সময় তখন যে টেক সর্ট অফ অ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্টেজ বলতে যে যখন আমরা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি বা কিছু, তাহলে তো বন্ধুর মতো, মানে বাট দ্যাট দ্য ব্যালেন্সিং অ্যাক্ট ফর প্যারেন্টস অ্যাজ ওয়েল এটা খুব ইম্পর্টেন্ট। মানে সি একটা কথা বলে না যে বন্ধুর মতো মিশি, মানে সি টিচার্স ক্যানট বি ফ্রেন্ডস, পেরেন্টস ক্যানট বি ফ্রেন্ডস, মানে এটা নিয়েও দেয়ার ইজ আ লট অফ ডিসকাশন। মানে আমি মনে করি কি হয় যে বাবা মারা না, আমি টিচারদের ক্ষেত্রে আমার মনে হয় না অতটা হয়, বাবা মারা often get very impressed but dazzled by the information. আমার ছেলে এইটা মানে এইটা জানে, আমরা তো অত জানি, ওরা সব জানে। এবং what parents have to realize that there is a difference between information, knowledge and wisdom. যে মা ক্লাস 8 অবধি পড়াশোনা করেছে, যার ছেলে এমএসসি করছে প্রেসিডেন্সি ফিজিক্সে, সেই মায়ের কিন্তু wisdom of life is more than physics এমএসসি ইন প্রেসিডেন্সি। এই ব্যাপারটা না মাদের বোঝাতে হয়, বাবা মাদের বোঝাতে হয় যে your life experience gives you wisdom। মানে সো ইনফরমেশন ইজ, আমি বলি যে আমি 27 খানা ল্যাঙ্গুয়েজে কিভাবে 2 লিখতে হয় আমি জানি, সো দ্যাট ইজ ইনফরমেশন। 2 + 2 can be 4 is knowledge, but 2 + 2 is not always 4 is wisdom. So sheita na you have to teach parents that you have that wisdom. সেই জন্যই AI can never replace teachers. তাই friendly attitude is different, আর being friends is different. সেইটা টিচারদের পরিষ্কার বলতে হবে যে you know my manner is friendly, but I am not your friend. সেটা ওরা অ্যাকসেপ্ট করতেও পারে না অ্যাজ ফ্রেন্ড, মানে যতই ফ্রেন্ডলি বিপদ হয় ওরে বাবা, টিচাররা ওরা ওদের পিয়ার গ্রুপেই ফ্রেন্ডটা করতে পারে, ওটা কখনো এই এজ গ্যাপ বা অবস্থানের পরিবর্তনের হয় না। না আর চেষ্টা করাটা আমার মনে হয় যে ওরা একই, আমার মনে হয় যে এই ছেলেমেয়েরা না দে আর কোয়াইট রেসপন্সিভ অ্যাবাউট অ্যাটিটিউড। ওরা দেখে যে এরা আমাকে, তো আমি একটা প্রশ্ন করি যে স্টুডেন্টদের যে শুড ইউ রেসপেক্ট এজ, তো আনসার ইজ unequivocally no. You respect behavior, তাই না? কিন্তু আমাদের ভারতীয় কালচারে তো কারণ জোহর বলে দিয়েছে যে সেটা নয়। ধর্মা প্রোডাকশনস বলছে you always you have to respect age, কিন্তু সেইটা না। টিচার স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারটা থাকে, they respect behavior. ওকে, আমার মনে হয় কনফ্লিক্ট রেজলিউশন বাদে সব কথা হয়েছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাম, ডক্টর অলকানন্দা মুখার্জি, দুজনের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আমরা ডক্টর রামের বক্তব্য থেকে অনেক কিছু শিখলাম, যেরকম আগের সেশনেও আমরা শিখেছি। এই সেশনে আমার খুব ছোট ছোট 2-3টে কথায় যদি আর কি বলা যায় যে আমরা কি শিখলাম, আমরা ডিফারেন্সকে রেসপেক্ট করতে শিখেছি, আর ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট করা, এই দুটো জিনিস আমাদের নিজেদের জন্য খুব দরকার, আমাদের ছাত্রছাত্রী
আমাদের ছেলে মেয়ের মতো যারা তাদের সবার কাছে এবং আমাদের নিজেদের জন্য ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করা। এবং এক্ষুনি আমরা দেখলাম একটা নেগোসিয়েশন স্ট্র্যাটেজি দুজন সাউথ পয়েন্টারের মধ্যে, কোন বয়সের ছেলেমেয়েরা প্রেমে পড়ে সেটা একজন বলছেন ক্লাস 6, একজন একেবারে অ্যাবসার্ড বলে উড়িয়ে দিলেন একটা মাঝামাঝি একটা হলো নেগোসিয়েশন ক্লাস 7। তো এরকম ভাবে আমরা একটু একটু করে শিখছি। আমরা আজকে এই অনুষ্ঠানটা এখানেই শেষ করব, আর ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমি ডক্টর মিতু দেকে ডাকছি। গুড ইভিনিং এভরিবডি। আজকে আমাদের এখানে দুইজন রিসোর্স পার্সন যারা আছেন, ডক্টর অলোকানন্দ মুখার্জি এন্ড ডক্টর জয় রঞ্জন রাম। So thank you to both the resource persons for this enriching presentations and interactive sessions. অনেক কিছু শিখলাম, আপনারটা আমি অনেকটা মিস করেছি। যেমন মানাকে মানা করার গল্পটা মনে হয় আমাদের কাছে মধ্যে অনেক দিন অবধি আমরা মনে রাখতে পারবো। এই যে ছোট ছোট ভাবে সুন্দরভাবে এই কনভারসেশনস গুলো এসছে, হ্যাঁ, সেটা আমাদের মনে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার অনেককে এখানে থ্যাংক ইউ জানাতে হবে ভোট অফ থ্যাঙ্কসে। প্রথমেই আমি আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে থ্যাঙ্কস জানাচ্ছি ফর এভরিথিং, অ্যান্ড অলসো দ্য IQAC কোঅর্ডিনেটর, the conveners of the seminar committee and all the members of the seminar committee, and especially Dr. Gopal Mukherjee and Dr. Tripurna Mojumdar for their help and support for conducting this workshop. And I also like to thank the delegates from the other colleges who have come here. So thank you so much for joining us today. And I thank all the college faculty members for their presence here, and our support staff, non-teaching staff who have supported us. I have to mention two names. One is Dijen and one is Tito. The two people who we always find in our workshops. So, and we look forward to Tito's video recording, which hopefully will upload it in our YouTube channel. And I have to thank Shantanu also for his help, and everyone here for the patient hearing, listening and interacting. We hope to have both of you again here in our college sometime in the future. Thank you so much.